আসসালামু আলাইকুম সবাইকে। আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকে যেই আমাদের বিপিএসসি যে সিলেবাস সলভ এখানে যে সার্জারি অংশ নিয়ে। তো এটা আসলে বলা যায় এক্সট্রা ক্লাস, কারণ একদম শুরুতে সিলেবাস দেওয়ার পরে আমি সিলেবাস নিয়ে একটা ডিসকাশন করেছিলাম, সেটা অনেকে করেছেন। এরপরে আবার সার্জারিতে যারা আমাদের ব্যাচগুলোতে ভর্তি আছেন ওনাদের সার্জারি 1-2 ক্লাস আমি নিয়েছি রেকর্ড লাইভ। দুই জায়গায় গিয়ে আমি আবার সিলেবাস নিয়ে ডিসকাশন করেছি, কি পড়তে হবে কতটুকু পড়তে হবে বলেছি। এরপরেও যারা এই দুই অংশ বাদ দিয়েও এরপরে অনেকে হয়তো রয়ে গিয়েছেন, যারা নিজে নিজে প্রিপারেশন নিচ্ছেন বা হয়তো বাসায় বসে প্রিপারেশন নিচ্ছেন অথবা আগের সেশনগুলো মিস করেছেন, তাদের জন্য আসলে আজকের সেশন। তো অবশ্যই সেজন্য আপনাদের কাছ থেকে বাংলা মেড ধন্যবাদ প্রাপ্য। পাশাপাশি আমাদের বাংলা মেডের যে কোঅর্ডিনেটর তারেক জামিল বাসেদ, উনিও ধন্যবাদ প্রাপ্য, কারণ উনি আসলে চেষ্টা করছেন আপনাদের এই পুরো জার্নিটাকে স্মুথ করার জন্য এবং খুব র্যাপিডলি বইয়ের কাজ বলেন বা আপনাদের যে প্র্যাকটিস বুক থেকে শুরু করে লাস্ট মিনিট ডাইজেস্ট সবগুলো কাজই ওনারা খুব দ্রুততার সাথে করছেন আপনাদের সুবিধার জন্য। কারণ আসলে খুব অল্প সময়ের প্রিপারেশন নিয়েই আপনাদেরকে আগাতে হচ্ছে, স্বাভাবিকভাবে আপনাদের উপর চাপ হয়ে যাচ্ছে। সেই জন্য আপনাদের পড়াগুলোকে একটু সহজ করার জন্য আমরা জাস্ট চেষ্টা করি, আপনারা যেহেতু মূল পড়া আসলে আপনারা পড়বেন বা মূল পড়ার পুরো পরিশ্রমটাই আপনারা করছেন, আমরা একটু সহজ করার চেষ্টা করছি, এতটুকুই। তো আর আরেকটা বিষয় হলো যে আমাদের এই সেশনগুলো মূলত গাইডলাইন সেশন, কারণ এগুলা পুরো ক্লাস বা পুরো ক্লাসের মতো না। কারণ পুরো ক্লাস যদি আমরা নিতে চাই একটা সার্জারি ক্লাসে মিনিমাম আমাকে 5 ঘন্টা সময় দিতে হবে। সুতরাং আমরা এই সেশনগুলো মূলত গাইডলাইন সেশন, আমরা কতদূর পড়বো কি পড়বো না, কোনটা পড়তেই হবে কোনটা না পড়লেই না, এরকম। তো আমি ধরে নিচ্ছি যে আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন আগে হয়তো এই বিষয়ে আপনাদের সাথে আমাদের কোনো ডিসকাশন হয়নি। আমি ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউরোসার্জন। আমরা যেই সিলেবাসটার দিকে যদি একটু ফোকাস করি, যে সার্জারি যে সিলেবাসটা আছে সেখানে আমাদের 17 মার্কস, 17 মার্কের মতো আছে, 17 মার্কসের মতো আছে। এবং আমরা যদি টপিকস গুলোকে একটু ডিসম্যান্টেল করি, এখানে অ্যাবাউট 37 টপিকস আসে, 37টার মতো টপিকস আসে। 17 মার্কস আমাদের 37টার মতো টপিকস আসে, 37 টপিকস। তো সব মিলে আপনাদের সার্কুলার থেকে শুরু করে পরীক্ষার ডেট পর্যন্ত যেটা, সেই সময়টাকে যদি আমরা ভাগ করি 17 মার্কে, আমরা যদি 17 মার্ক 200 মার্কের মধ্যে 17 হলো 10% বা 9% চিন্তা করি, তাহলে আপনার সার্জারি পড়ার মতো আপনার হাতে সময় থাকে 3 থেকে 4 দিন। সর্বোচ্চ 3 থেকে 4 দিন আপনি সার্জারি পড়ার সময় পাবেন। সর্বোচ্চ 3 থেকে 4 দিন আপনি সার্জারি পড়ার সময় পেয়েছেন বা পাবেন। সুতরাং এই 3 থেকে 4 দিনের মধ্যে আমাকে 37 টপিকস এমনভাবে পড়তে হবে যাতে আমার 17 মার্কস এনশিওর হয়। আবারও বলছি, 3 থেকে 4 দিনের মধ্যে আমার এই 37 টপিকস এমনভাবে পড়তে হবে যাতে আমার 17 মার্কস এনশিওর হয়। তো এই জন্য আপনাকে অবশ্যই টপিকগুলোর ব্যাপারে খুবই হাইলি ফোকাস থাকতে হবে। এর বাইরে থেকে খুব বেশি পড়ার দরকার নাই, কারণ এখানে যে 17টা টপিকস আছে আমি ওইটাতেই ফোকাস করব। এখানে কিছু মাদার টপিকস আছে, যে কিছু টপিকস থাকে যেটাকে আপনি ইগনোর করতে পারবেন না। এরা জাতিসংঘের ওই যে স্থায়ী পরিষদের সদস্যের মতো, যেটা আপনি ইগনোর করতে পারবেন না। এই টপিকস গুলোতে কখনো আপনি ভেটো দিতে পারবেন না। তো ওইরকম টপিকস যেগুলো আছে, স্বাভাবিকভাবে ওইরকম 8টা 9টা টপিকস থেকেই 8 9টা টপিকস প্রশ্ন চলে আসবে ইনশাল্লাহ। বাকি যেই 25টা টপিকস থাকবে সেটা থেকে হয়তো বাকি 8টা 9টা প্রশ্ন আসবে। তো এই ফরম্যাট গুলো আমাদের জানতে হবে, যে কোন টপিকস আমাকে পড়তেই হবে, কোন টপিকসটাকে আমি একটু কম গুরুত্ব দিয়ে পড়লেও হবে। ঠিক আছে? তো আমরা যদি আমাদের যে আপনাদের যে বই আছে সেটা ধরে যদি আমি একটু আগাই, জাস্ট আমি ওই বই ধরে আগাবো, আপনাদের সবার কাছে বই আছে, আমি ওই বইয়ের আলোকে ডিসকাশন করতে করতে শেষ করে দিব। আমরা খুব বেশি যে সময় নিব তা না, আমি এমনিতেই খুব বেশি সময় বিশ্বাস করি না, কারণ আমরা যতটুকু পড়বো সেটা ভালো করে পড়বো এবং সেটা খুব বেশি বাড়তি পড়ার কোনো প্রয়োজন নাই অথবা বাড়তি পড়ার সম্ভাবনা। তো আমরা যদি আমাদের যে সিলেবাস সলভ বইটাকে দেখি, যে প্রথমে আমাদের যে টপিকসটা আছে হিস্ট্রি, ইভালুয়েশন অ্যান্ড স্কোপ অফ সার্জারি। তো হিস্ট্রি, ইভালুয়েশন অ্যান্ড স্কোপ অফ সার্জারি, এইখান থেকে প্রশ্ন আসাটা টাফ, যে হ্যাঁ হিস্ট্রি বা ইভালুয়েশন বা স্কোপ অফ সার্জারি থেকে আসলে প্রশ্ন কি আসবে। আর এখান থেকে যদি প্রশ্ন আসে, সাধারণ জ্ঞান টাইপের যদি কোনো প্রশ্ন চলে আসে, সেটা আসলে সাধারণ জ্ঞান টাইপের প্রশ্ন হবে।
যে এখন যে ইভলভিং সার্জারিগুলো হচ্ছে, রোবোটিক সার্জারি হচ্ছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে, এখান থেকে যদি দু একটা প্রশ্ন স্যাররা দিতে চায় দিতে পারে, বাট সেক্ষেত্রে পসিবিলিটিটা খুবই কম। কিন্তু আমরা যদি হিস্ট্রি ইভ্যালুয়েশনটা পরে একটু যাই, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হলো অ্যাসেসমেন্ট অ্যান্ড প্রিপারেশন অফ পেশেন্ট ফর সার্জারি। এই যে অ্যাসেসমেন্ট অ্যান্ড প্রিপারেশন অফ পেশেন্ট ফর সার্জারি, এই টপিকসটা থেকে প্রশ্ন না আসার কোনো কারণ নাই। এই টপিকসটা থেকে প্রশ্ন না আসার কোনো কারণ নাই। আরেকটা বিষয় আমি একটু সবাইকে এনশিওর করি যে শুধু সার্জারিতে যারা ক্যারিয়ার করছেন তাদের জন্য টপিকসগুলো পুরনো, কিন্তু এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। বাকি যারা আছেন তাদের জন্য এই টপিকসগুলো যথেষ্ট সহজ টপিকস, আপনি পড়লেই পারবেন। আপনি একবার দুইবার পড়ার পরে ইনশাল্লাহ আপনি এই টপিকসগুলো পারবেন। টপিকসগুলোর মধ্যে খুব বেশি কঠিন কোনো কিছুই যোগ করা হয়নি। ওকে, তাহলে অ্যাসেসমেন্ট অ্যান্ড প্রিপারেশন অফ পেশেন্ট ফর সার্জারি, এটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। এই টপিকস থেকে অবশ্যই অবশ্যই আপনার প্রশ্ন থাকবে ইনশাল্লাহ। এখন এই টপিকস থেকে আসলে আপনি পড়বেন কতটুকু? মূলত এখানে আপনার আমাদের যে এই বইটা আছে সিলেবাস সলভের যে সাপ্লিমেন্ট অংশ, এটা যে 188 পেজ, এই 188 পেজে আমাদের প্রিপারেশন অফ পেশেন্ট ফর সার্জারি, এখানে কিছু ডিজিজের কথা বলা আছে। আমরা যখন একটা সার্জারি পেশেন্টকে রেডি করি অপারেশনের জন্য, তখন তার হিস্ট্রি এক্সামিনেশন এগুলো তো করি, আরেকটা খুব ভাইটাল কাজ হলো কোমরবিডিটিস গুলোকে অপটিমাইজ করা। পেশেন্টের ডায়াবেটিক আছে কিনা সেটা দেখা, ডায়াবেটিস থাকলে সেটাকে অপটিমাইজেশনে আনা, হাইপারটেনশন আছে কিনা থাকলে সেটাকে কন্ট্রোল করা, কোনো ড্রাগ হিস্ট্রি আছে কিনা থাকলে সেই ড্রাগটা কবে খাবে কবে বন্ধ হবে এটা এনশিওর করা। এই যে প্রিপারেশনটা, এই প্রিপারেশনটার কথা আছে আপনার পেজ নাম্বার 188 অ্যান্ড 189। তো স্বাভাবিকভাবে এই 188 এবং 189 এই দুইটা পেজ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আমরা যখন কোনো বই পড়তে যাই সবচেয়ে ভাইটাল যে জিনিসটা হয় যেটা রিসোর্স কি। তো এইখানে যেটা করা হয়েছে সিলেবাস সলভ বইতে, যে রিসোর্সটা সরাসরি ভেলি ল্যাব থেকে নেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে সার্জারিতে ভেলি ল্যাবের পরে ওই অংশ নিয়ে বা ওই আলোচনা নিয়ে এরপরে কারো কথা বলার সুযোগ নেই, এখানে ওই কাজটাই করা হয়েছে। তো এখানে এখানে এত এত প্রশ্ন, চাইলে শুধু এই অংশ থেকে এই দুই পেজ থেকে 17টা প্রশ্ন করা সম্ভব। তা আপনার কাছে যখন কোনো পেশেন্ট আসে, ধরেন হাইপার টেনশনের পেশেন্ট, আপনি কিভাবে সেটাকে ম্যানেজ করেন? এই যে একটা হাইপারটেনসিভ পেশেন্ট আসলো, আমরা যখন পেশেন্টকে জিজ্ঞেস করি বাবা বা মা আপনি কি ওষুধ খাচ্ছেন, পেশেন্ট বলে যে আমি এটা খাচ্ছি, তারপর আমরা প্রেশারটাকে মেপে দেখি যে আসলে কত আছে। তো এক্ষেত্রে আমাদের টার্গেট বিপি হলো 160/100। সাধারণত আমরা 160/100 এটাকে মনে করি যে একটা হাইপারটেনসিভ পেশেন্টের জন্য মোটামুটি এটা একটা লেভেল, যার নিচে থাকলে আমি অপারেশনে যাব। তো যদি এরকম 160/100 না থাকে, সেক্ষেত্রে তখন আমি আগে যে অ্যান্টি হাইপারটেনসিভটা খাইতো তার সাথে হয়তো আরেকটা যোগ করে দিব। দেওয়ার পরে 2 সপ্তাহ ওয়েট করব। 2 সপ্তাহ ওয়েট করার পরে তারপরে আমি সার্জারিতে যাব। এই যে বিষয়গুলো, এই যে শব্দগুলো, ভেরি প্র্যাকটিক্যাল পড়াশোনা, কিন্তু এটা আপনার পরীক্ষায় লাগবে, কারণ এটা তো একদম কমন। আপনি যখন উপজেলাতে যাবেন তখনও আপনাকে এই পেশেন্টগুলো ডিল করতে হবে। ধরেন একটা পেশেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের পেশেন্ট আপনার কাছে আসছে, উপজেলাতে একটা অপারেশন করবে, ধরেন আপনি হার্নিয়া অপারেশন করবেন বা কোনো একটা, আপনি পেশেন্টের ড্রাগ হিস্ট্রি নিয়ে দেখলেন পেশেন্ট ওয়ারফেরিন খায়। এখন এই যে ওয়ারফেরিন পেশেন্ট খাচ্ছে, আপনি তো ওয়ারফেরিন সহ যদি সার্জারিতে চলে যান তাহলে হবে না। তাহলে আপনাকে অবশ্যই ওয়ারফেরিনটা 5 দিন আগে বন্ধ করতে হবে। এখন অনেক সময় কিছু পেশেন্ট, ওল্ড এজের পেশেন্ট, বা আপনার কাছে মনে হচ্ছে যে 5 দিন আগে ওয়ারফেরিন বন্ধ করাটা রিস্কি, সেক্ষেত্রে আপনাকে মাঝখানে ব্রিজিং থেরাপি হিসেবে লো মলিকুলার ওয়েট হেপারিন দেওয়া লাগবে। এই যে কথাগুলো, এই যে আলোচনাগুলো, এগুলো আপনাদের পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। মনে হচ্ছে যে একদম মানে খুব নর্মাল আলোচনা, কিন্তু এগুলাই পরীক্ষা আসবে। কারণ আপনাদের বারবারই আমি সবসময় বলি, সব প্রোগ্রামে বলি যে আপনারা বিসিএস দিতে যাচ্ছেন, পোস্ট গ্রাজুয়েশন না। সুতরাং প্রশ্ন হবে বিসিএস লেভেলের, প্রশ্ন হবে কমন সেন্স লেভেলের। আচ্ছা, এরপর দেখেন এখানে হিমোগ্লোবিনের কথা বলা আছে, অ্যানিমিয়া। আমাদের দেশে যখন কোনো রোগী আমাদের কাছে আসে, হিমোগ্লোবিন দেখে আমরা বলি বাবা আপনার তো রক্ত কম, রক্ত লাগবে। বাট আসলে নিয়ম কি? এই ব্লাডটা তো পেশেন্টের নিজের না। তাহলে এই যে বাইরে একটা জিনিস পেশেন্টকে আমরা ইনফিউজ করছি, ট্রান্সফিউজ করছি, সেটা তো ভালো জিনিস না। এজন্য ব্লাডের ক্ষেত্রে আসলে আমাদের পেশেন্টের টার্গেট হিমোগ্লোবিন হবে মোর দ্যান 10। 10-এর বেশি আছে মানে আমি মোটামুটি এই পেশেন্টের ব্যাপারে, এই পেশেন্টের ব্লাডের ব্যাপারে আমার আর টেনশন করার প্রয়োজন নাই। তাহলে আমার টার্গেট হিমোগ্লোবিন হলো মোর দ্যান 10। এখন ঠিক আছে, টার্গেট হিমোগ্লোবিন মোর দ্যান 10, তাহলে কি 10-এর নিচে থাকলে আমি ব্লাড দিয়ে দিব? না,
যদি হিমোগ্লোবিন লেস দ্যান 6 থাকে, যদি লেস দ্যান 6 থাকে, 6-এর কম হয়, তখন সেটা হলো অ্যাবসোলিউট ইন্ডিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন, যে সেটা আমাকে পেশেন্টকে ব্লাড দিতে হবে, একটু অপটিমাইজেশন করতে হবে। বাট তা না হলে আমি আসলে প্রয়োজন হবে না। ঠিক আছে, এই যে বিষয়গুলো, এগুলো আমাদের জানতে হবে। আমি একদম শেষে আপনাদের প্রশ্ন করব। আমরা এখন তো আপনারা সবাই মিউট হয়ে আছেন, আমি একটু কথা বলবো, বলার পর শেষে আবার সবাইকে প্রশ্ন করব, র্যান্ডম কিছু প্রশ্ন। তখন আপনারা সবাই আনমিউট হয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবেন। ঠিক আছে, এই যে প্র্যাকটিক্যালি পড়াগুলো, তাহলে এই টপিকস থেকে প্রশ্ন না আসার, না দেওয়ার কোনো সুযোগ আছে নাই। ক্লিয়ার? এরপরে যে টপিকসটা আপনাদের বইতে আছে, ধরেন যে ইথিক্যাল প্র্যাকটিস। এখন এই ইথিক্যাল প্র্যাকটিসের যে বিষয়গুলো এখানে আছে, এটা আপনার ফরেনসিক মেডিসিনও আছে। বাট একটা সার্জারিতে খুব ভাইটাল একটা অংশ হলো কনসেন্ট কাউন্সিলিং। এবং বর্তমানে বলা হয় যে আমাদের দেশের বিশেষ করে, এবং আরো বেশি করে আমরা যদি বলি যে টার্সিয়ারি লেভেলে আমরা যারা কাজ করি উপজেলায়, তাদের একটা বড় ক্রাইসিসের জায়গা হলো কাউন্সিলিং অ্যান্ড কনসেন্ট। তো স্বাভাবিকভাবে এখান থেকে একটা প্রশ্ন আসার চান্স আছে। এবং আবারও বলছি, যারা প্রশ্ন করেন, যে স্যাররা প্রশ্ন করেন, উনারা এই বিষয়গুলোকে খুব পছন্দ করেন, এই যে ইথিক্যাল বিষয়গুলোকে, বা এই যে কাউন্সিলিং এর বিষয়গুলোকে, কনসেন্টের বিষয়গুলোকে, কাউকে ইনফর্ম করার বিষয়গুলোতে। তো এইখান থেকেও একটা প্রশ্ন চলে আসতে পারে। এইখান থেকে যে প্রশ্নটা আসবে সেটা অনেকটা নৈতিকতার মতো প্রশ্ন, ওই নৈতিকতা মূল্যবোধের মতো প্রশ্ন। হয়তো খুব সলিড একটা লাইন থাকবে এবং আপনাকে জিজ্ঞেস করা হবে এই যে এই ক্ষেত্রে আপনি কনসেন্ট নিবেন কিনা, কনসেন্টের কম্পোনেন্টে এটা পড়ে কিনা, কাউন্সিলিং এর অংশে এটা পড়ে কিনা। বা আপনাকে হয়তো একটা মানসিক দক্ষতার মতো প্রশ্নও করতে পারে, যে এরকম একটা পেশেন্ট আপনার কাছে আসছে, আপনি কোন ওয়েতে কাউন্সিলিং করবেন, অথবা পেশেন্টকে কি বলবেন, কোন বাক্যটা বলবেন, আপনার সিম্প্যাথি কেমন হবে, এমপ্যাথি কেমন হবে, এরকম একটা লাইন আপনার জন্য হয়তো ওনারা প্রোভাইড করবে, আপনাকে সেটা উত্তর দিতে হবে। এটা হয়তো অনেকটা মানসিক দক্ষতা টাইপের হইতে পারে, অনেকটা মূল্যবোধ টাইপের প্রশ্ন হইতে পারে, আবার সলিড ফরেনসিক মেডিসিন টাইপেরও প্রশ্ন হতে পারে। বাট এটা পরীক্ষা প্রশ্ন আসার চান্স আছে। ঠিক আছে, আচ্ছা। এখানে আমাদের যে হিপোক্রেটিক যে ওথটা আছে, সেই হিপোক্রেটিক যে শপথটা, সেটা একটু পড়ে নিবেন। আমি আবার বলছি, হিপোক্রেটিক যে শপথটা আছে, সেই শপথ যেটা আছে, যে বাক্যগুলো আছে, যে আমি আমার এর প্রতি রেসপেক্ট দেখাবো, পেশেন্ট আমার ফার্স্ট সিলেকশন হবে, আমি কোনো কিছুর ব্যাপারে কোনো বৈষম্য করব না, এই লাইনগুলো একটু মনে রাখবেন। এই লাইনগুলো পরীক্ষায় চলে আসার চান্স আছে। ঠিক আছে, এরপরে যে টপিকসটা আছে দেখেন, শক এবং হেমোরেজ। আমি কিন্তু প্রশ্ন সিরিয়ালি বলে যাচ্ছি যে কোনটা থেকে প্রশ্ন করতেই হবে, কোনটা থেকে প্রশ্ন না করলেই না। ঠিক আছে, শক হেমোরেজ আপনাকে যদি প্রশ্ন করতে করতে দেওয়া হইতো, আপনি শক হেমোরেজ থেকে প্রশ্ন না করে সার্জারি প্রশ্ন করতে পারতেন? পারতেন না। সুতরাং সার্জারি প্রশ্নে আপনাকে শক হেমোরেজ অবশ্যই কভার করতে হবে। এখন যেহেতু বিসিএস পরীক্ষা, এখানে খুব কঠিন প্রশ্ন আসার সুযোগ নাই। প্রথম সহজ জিনিস হলো শকের যেই কজোলজি গুলো আছে, যে কোন শক কেন হচ্ছে, এটা আপনাকে পড়তে হবে। এই যে এখানে যে বক্সটা আছে, যে হাইপোভলিমিক শক কেন হচ্ছে, কার্ডিওজেনিক শক কাদের জন্য হচ্ছে, পাশাপাশি প্যাথোজেনেসিসটা জানতে পারলে খুব ভালো। যে হ্যাঁ, আমার বডিতে হেমোরেজ হচ্ছে, হেমোরেজ হওয়ার কারণে বডির ভলিউমটা কমে যাচ্ছে, দিস ইজ হাইপোভলিমিক শক। তারপর না দেখা গেল কারো পেশেন্টের এমআই হলো, এমআই হওয়ার কারণে হার্ট কার্ডিয়াক আউটপুট তৈরি করতে পারছে না, এটা কার্ডিওজেনিক শক। পেশেন্টের হার্টের চারপাশে টেম্পোনেট হলো, পেরিকার্ডিয়াল টেম্পোনেট, সেটার কারণে প্রিলোড হচ্ছে না, এটা অবস্ট্রাকটিভ শক। সেপটিক শক সার্জারি পেশেন্টদের জন্য কমন, সেটা হলো ডিস্ট্রিবিউটিভ শক। এই যে শকের কজোলজি গুলো, এটা পরীক্ষার জন্য মোর দ্যান ইনফিনিটি স্টার, এটা পরীক্ষার জন্য মোর দ্যান ইনফিনিটি স্টার। এই শকের পেশেন্ট যখন আপনার কাছে আসে, আপনি পেশেন্টকে কিছু ফ্লুইড দেন, এই যে ক্রিস্টালয়েড ফ্লুইড দিচ্ছেন, প্রথম 24 ঘন্টা পেশেন্টকে একটু ক্রিস্টালয়েড দিচ্ছেন, পরবর্তীতে আপনি পেশেন্টটাকে দেওয়ার পরে অ্যাসেস করছেন যে পেশেন্টের ইমপ্রুভ হলো কি হলো না। এই মনিটরিংটা পরীক্ষা আসতে পারে, যে কি কি ভাবে একটা শকের পেশেন্টকে মনিটরিং করেন। কারণ আপনি তো উপজেলায় গেলে এই কাজটাই করতে হবে। যখন আপনার কাছে উপজেলায় একটা শকের পেশেন্ট আসবে, আপনি পেশেন্টের হাত দিয়ে দেখবেন যে পেশেন্টের পালসটা কিকার্ডিয়া হয়ে আছে, ব্লাড প্রেশার দেখবেন যে হাইপোটেনসিভ হয়ে আছে, পেশেন্টের পেরিফেরিটা কোল্ড হয়ে আছে, তখন তো আপনি পেশেন্টকে ফ্লুইড দিবেন। তাহলে এই যে কি ফ্লুইড দিবেন, আপনি ক্রিস্টালয়েড ফ্লুইড দিবেন। তারপর আপনি কিভাবে অ্যাসেস করবেন, হ্যাঁ, আপনি ওই সময় উপজেলা লেভেলে পেশেন্টের ব্লাড প্রেশার দেখবেন। মোস্ট ইম্পর্টেন্ট সিঙ্গেল বেস পরীক্ষার জন্য যেটা গুরুত্বপূর্ণ, ইউরিন আউটপুট দেখবেন। কি দেখবেন? ইউরিন আউটপুট দেখবেন। কি দেখবেন? ইউরিন আউটপুট দেখবেন। কি দেখবেন? ইউরিন আউটপুট দেখবেন। এই যে জিনিসগুলা, এগুলো আপনাকে জানতে হবে। প্র্যাকটিক্যাল অংশটা আমি বারবার বলছি, প্র্যাকটিক্যাল অংশটা। এরপর এই শকের পেশেন্টে আমরা বলছি, বারবার বলছি, হেমোরেজ। তাহলে এই যে হেমোরেজ সম্পর্কে আমাদের জানতে হবে। একজন সার্জনের ক্ষেত্রে সবচেয়ে ডেঞ্জারাস হেমোরেজ হলো রিয়েকশনের হেমোরেজ। তবে রিয়েকশনের হেমোরেজ সম্পর্কে আমাদের একটু জানতে হবে। এটা থেকে পরীক্ষা প্রশ্ন আসার চান্স আছে।
ঠিক আছে, তাহলে এই হলো পরীক্ষার ধরন। আপনার পরীক্ষায় এই ফরম্যাটটাই আপনাদেরকে পরীক্ষার জন্য জানতে হবে। আপনারা যারা যেই সাবজেক্টে যে অংশই পড়ছেন আপনাকে এটা জানতে হবে। এরপরে দেখেন এখানে আছে সার্জিক্যাল ইনফেকশন। এখন সার্জিক্যাল ইনফেকশনের যে এজেন্ট গুলো, এই এজেন্ট গুলো সম্পর্কে আপনাদের মাইক্রোবায়োলজিতেও দেওয়া আছে, বাট মাইক্রোবায়োলজিতে পড়াগুলো অনেক ওয়াইড, ব্রড স্পেকট্রাম। এইখানে একদম শর্ট করে আপনাদের যে পেজ নাম্বার 200 এবং 201, এই 200 এবং 201-এ এত সুন্দর করে অর্গানিজম গুলো দেওয়া আছে যে আপনি খুব সহজে এটা মনে রাখতে পারবেন। এখন আপনি কি খুব ডিপ করে পড়বেন? না, কোনো ডিপ করার দরকার নাই। সার্জিক্যাল ইনফেকশনের ভাগে কয়টা প্রশ্ন পড়বে? একটা। একটা প্রশ্ন করতে আপনারও ডিপে পড়ার দরকার নাই, স্যারেরও ডিপ থেকে প্রশ্ন করার দরকার নাই। সুতরাং আপনাকে খুব বেসিক জিনিস জানতে হবে। এখন আপনি খুব ভিতরে পড়াশোনা করলেন, তারপর আমি যখন আপনাকে জিজ্ঞেস করলাম যে ভাই সেলুলাইটিস কোন এজেন্ট দিয়ে হয়, আপনি আর বলতে পারলেন না, তাহলে তো হইল না। তাহলে আপনাকে সহজ জিনিস জানতে হবে যে সেলুলাইটিস হয় স্ট্রেপ্টোককাস পায়োজেন্স দিয়ে, অ্যাবসেস হয় স্ট্রেপ্টোককাস অরিয়াস দিয়ে, প্রোস্টেটিক ইনফেকশন হয় স্ট্রেপ্টোককাস এপিডার্মিডিস দিয়ে, গ্যাস গ্যাংগ্রিন হয় ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেন্স দিয়ে। এরপর আপনি এর ভিতরে অল্প অল্প করে একটু পড়াশোনা করতে পারেন, খুব অল্প করে। যে আমি যে বললাম অ্যাবসেস, তাহলে অ্যাবসেস মানে কি? পাস এবং পায়োজেনিক মেমব্রেন। তাহলে আপনার প্রশ্ন আসতে পারে যে ভাই পাস কি? আমরা জানি পাস হলো ডেড বা ডাইং ডাব্লিউবিসি। এই যে এই লেভেল পর্যন্ত যাইতে পারেন, কিন্তু ওই একদম ডিপ লেভেলে ওই গ্যাস গ্যাংগ্রিনের ট্রিটমেন্ট কি, হাইপারব্যারিক অক্সিজেন দিব কি দিব না, ওই লেভেলে যাওয়ার খুব একটা প্রয়োজন নাই। আর এইখানে এই সার্জিক্যাল ইনফেকশনে খুব গুরুত্বপূর্ণ দুইটা টপিকস আছে, এটা সার্জনদের খুব পছন্দ। কারণ সার্জিক্যাল ইনফেকশন যখন সিস্টেমিক হয়ে যায় সেটা পেশেন্টের জন্য ডেডলি। এজন্য এটা আপনাকে জানতে হবে। যখন আপনি উপজেলায় যাচ্ছেন, আপনার যিনি গাইনিকোলজিস্ট আছেন উনি হয়তো একটা সিজার করে চলে গেছেন, অপারেশনের 2 দিন পর হঠাৎ করে দেখলেন যে পেশেন্টের সিভিয়ার ট্যাকিকার্ডিয়া ডেভেলপ করছে, ট্যাকিপনিয়া ডেভেলপ করছে, পেশেন্টের আপনার কাছে ভালো মনে হচ্ছে না, পেশেন্ট খারাপের দিকে যাচ্ছে। এখন আপনি যদি না জানেন যে এই যে একটা ইনফেকশন কিভাবে সিস্টেমিক ম্যানিফেস্টেশন হয়, তাহলে তো আপনি এটাকে অ্যাসেস করতে পারবেন না। এজন্য পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ দুইটা জিনিস হলো সার্স এবং সার্সের ট্রিটমেন্ট। পেজ নাম্বার 202 এবং 3, এখানে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম, সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম, সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোমের ফিচারগুলো দেওয়া আছে, আবার এটা ম্যানেজমেন্ট দেওয়া আছে। এখন আপনার পরীক্ষায় আসতে পারে, আপনাদের পরীক্ষায় খুব বড় সিনারিও আসবে না, আপনাদের পরীক্ষায় সিম্পলি আসতে পারে যে নিচের কোনগুলো, নিচের কোনটা সার্সের ফিচার না বা সার্সের ফিচার। এখানে সাধারণত একটা সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম হলে পেশেন্টের কি হয়? হাইপারথার্মিয়া, হাইপোথার্মিয়া, ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া, লিউকোসাইটোসিস, লিউকোপেনিয়া। এই যে পয়েন্টগুলো আপনার পরীক্ষায় উল্লেখ থাকতে পারে। আবার এইরকম সার্সের ক্ষেত্রে ম্যানেজমেন্টে একদম স্পেসিফিক করে বলা আছে আইবি অ্যান্টিবায়োটিক, আইবি ফ্লুইড, অক্সিজেন, আইবি অ্যান্টিবায়োটিক, আইবি ফ্লুইড, অক্সিজেন, আইবি অ্যান্টিবায়োটিক, আইবি ফ্লুইড, অক্সিজেন। এই 3টা জিনিস পেশেন্টকে আমাকে ইমিডিয়েট দিতে হবে। তাহলে এটাও তো পরীক্ষা আসতে পারে। আপনার কাছে একটা পেশেন্ট ইনফেকশন নিয়ে আসলো, একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, সে বাড়িতে চলে গেছে, অ্যাবসেস ট্যাবসেস হয়ে এখন আপনার কাছে খারাপ হয়ে আসছে। এই যে আইবি ফ্লুইড দিতে হবে, আইবি অ্যান্টিবায়োটিক দিতে হবে, অক্সিজেন দিতে হবে, এটা পেশেন্টকে শুধু সেভ করবে না, উপজেলাতে আপনাকেও সেভ করবে। সুতরাং এই জিনিসগুলো আমাকে জানতে হবে প্র্যাকটিক্যালি, এগুলাই আমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। আমি আবারও বলছি যে আমাদেরকে সিলেকশন জানতে হবে, পাশাপাশি কোন ফরম্যাটে পড়তে হবে ওটাও আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখেন এখানে লেখা আছে ডিফারেন্ট টাইপস অফ বার্ন এন্ড ইটস ম্যানেজমেন্ট, 210 পেজ। তাহলে বার্ন থেকে একটা প্রশ্ন না দিলে অন্যায় হবে, কারণ উপজেলায় গেলে আপনি বার্নের পেশেন্ট প্রতিটা ডিউটিতে পাবেন, প্রতিটা ডিউটিতে আপনি বিভিন্ন টাইপের বার্নের পেশেন্ট পাবেন। হ্যাঁ, সবগুলো যে ম্যাসিভ হয় ওরকম না, হয়তো কারো হাতে একটু গরম পানি পড়ছে, আপনার উপজেলা যখন ডিউটি হবে স্বাভাবিকভাবে গ্রামের রুগীরা আসবে, রান্না করতে গিয়ে হাতে গরম পানি পড়ছে, ভাত রান্না করতে গিয়ে হাতে মার পড়ছে, এরকম আপনার কাছে আসবে। এরকম একটা বার্নের পেশেন্ট আসলে কোন সূত্র দিয়ে আপনি ক্যালকুলেট করবেন, কি পরিমাণ ফ্লুইড দিবেন, কোন ড্রেসিংটা দিবেন, এগুলো আপনাদের জানতে হবে। এই যে একটা বার্নের পেশেন্ট আসলে আপনি যে একটা ড্রেসিং লাগাই দেন, একটা ক্রিম লাগাই দেন, এই ক্রিমটা কি জাতীয় ক্রিম? এটা অ্যান্টিবায়োটিক ইমপ্রেগনেটেড ক্রিম। এটাকে, এখানে কি থাকে? 1% সিলভার সালফাডাইজিন। এটাকে আমি বানায় বলছি না, এটা বেলি ল্যাবেও আছে, এজন্যই আপনারা এটা ফলো করেন, কিন্তু আপনারা জানেন না। এই ফরম্যাটটাই লাগবে আপনাকে।
তাহলে একটা বার্নের পেশেন্ট আসলে আমাদেরকে অ্যান্টিবায়োটিক ইমপ্রেগনেটেড ড্রেসিং দিতে হয়, এবং সেটা কি থাকে? 1% সিলভার সালফার ডায়াজিন, 1% সিলভার সালফার ডায়াজিন, 1% সিলভার সালফার ডায়াজিন। ঠিক আছে? ওকে। তাহলে বার্ন থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, তাতে কোনো সন্দেহ নাই। একটা বার্নের পেশেন্ট আসলে আমরা ইনিশিয়ালি ক্রিস্টালয়েড দেই। কোন ক্রিস্টালয়েড? চোখ বন্ধ করে হার্টম্যান সলিউশন। এটা পরীক্ষা আসতে পারে, এটা স্যারদের পছন্দ, যে বার্নের পেশেন্ট আসলে কোন ফ্লুইডটা আমরা দেই? হার্টম্যান সলিউশন। কোনটা দেই? হার্টম্যান সলিউশন। কোনটা দেই? হার্টম্যান সলিউশন। এরপরে আপনার কাছে ধরেন একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট চলে আসছে। এই যে একটা ওন ম্যানেজমেন্ট, দেখেন লেখা আছে ম্যানেজমেন্ট অফ ওন। আপনার কাছে অ্যাকিউট ওন্ডো আসতে পারে, ক্রনিক ওন্ডো আসতে পারে। এখন আপনার কাছে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট একদম ওপেন একটা ওন নিয়ে চলে আসছে, আপনি কি করবেন? আপনার কাজ হলো এরকম একটা ওন যখন আসবে সেখানে 4টা স্টেজে এটাকে ম্যানেজমেন্ট করতে হয়। পেজ নাম্বার 217। প্রথম হলো প্রিপারেশন। ওন্ডের পেশেন্ট যখনই আপনার কাছে ঢুকলো, অনেকগুলা লোক নিয়ে ঢুকবে, রুগী একজন, রুগীর সাথে লোক থাকবে 50 জন। ঢোকার পরে আপনার প্রথম কাজ হবে রোগী এবং রোগীর সাথে লোক ম্যানেজ করা। আর এটার জন্য আপনি কি করবেন? আপনার যারা অ্যাসিস্ট্যান্ট আছেন, স্যাকমো থেকে শুরু করে অন্যরা, ওনাদেরকে বলবেন যে দ্রুত পেশেন্টকে আইভি ফ্লুইড দাও, আইভি অ্যান্টিবায়োটিক দাও এবং টিটেনাস দাও। এই যে আইভি ফ্লুইড দাও, অ্যান্টিবায়োটিক দাও, টিটেনাস দাও এবং ওন ইরিগেশন করতে থাকো। এটা হলো প্রাইমারি ম্যানেজমেন্ট প্রিপারেশন। এরপর আপনি তাড়াতাড়ি করে ওন্ডের কাছে যাবেন, গিয়ে দেখবেন যে এখানে কি অবস্থা, কোনো ডিব্রাইটমেন্ট লাগবে কিনা, কোনো রিপেয়ার লাগবে কিনা, সেগুলো কোনো ফরেন বডি আছে কিনা, সেটা সরানো লাগবে কিনা আপনি দেখবেন। এরপর আপনি দেখার পরে, সুন্দর করে দেখার পরে সেটা ক্লোজার করে চলে আসবেন এবং রুগীকে ছুটির সময় বলে দিবেন যে আপনি ফলো আপে থাকবেন, ফিজিওথেরাপি দিবেন, এতদিন পর আমাদের সাথে দেখা করবেন। এই যে প্রিপারেশন, ওন, ক্লোজার অ্যান্ড ফলো আপ, প্রিপারেশন, ওন, ক্লোজার অ্যান্ড ফলো আপ, এই এগুলো হলো আমার একটা ওন ম্যানেজমেন্টের বেসিক স্টেপস। তাহলে পরীক্ষা এটা থেকে আসার চান্স আছে না নাই? আছে। এটা আপনাদের জন্য, অনেকের জন্য নতুন, এটা একটু পরীক্ষার জন্য পড়ে নিবেন। এরপর একটা ওন যখন আসে তখন আমরা ক্লোজারে যাই। যদি ওনটা ভালো হয়, ক্লিন কাট হয়, আমরা মনে হচ্ছে যে স্পিলেজ কম, ব্লাড ব্লিডিং কম হয়েছে, তখন আমরা প্রাইমারি ক্লোজ করি। কিন্তু যদি আমরা দেখি যে না, এটা অলরেডি ইনফেক্টেড হয়ে আছে, এটা ভালো দেখা যাচ্ছে না, তখন আমরা সেটা ধীরে 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 আমরা সেটা ড্রেসিং করতে থাকি। আস্তে 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 এটা নিজে থেকে ক্লোজ হয়ে যায়। এটাকে বলে সেকেন্ডারি ক্লোজার। অনেক সময় নিজে থেকে ক্লোজ হতে না চাইলে অনেকদিন পর ড্রেসিং করতে করতে আমরা নিজেরা ক্লোজ করে দেই, এটাকে ডিলেড প্রাইমারি ক্লোজার বলে। তাহলে এটাই তো আপনার পরীক্ষায় লাগবে, যে আপনি কি ধরনের ক্লোজার করবেন, কোন ক্লোজারটা কখন করা হয়। ক্লিয়ার? আচ্ছা। এরপরে দেখেন ট্রমা। ট্রমা তো বড় হেডিং। বড় হেডিং থেকে আপনার পরীক্ষায় কি আসবে? ট্রমা থেকে সবথেকে গুরুত্বপূর্ণ হলো আমাদের অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট। যে একটা ট্রমার পেশেন্ট যখন আসবে তাকে আমরা কিভাবে অ্যাসেস করব, কিভাবে ম্যানেজ করব। একটা ট্রমার পেশেন্ট যখন আমাদের কাছে আসে, আমরা যেই পদ্ধতিকে একে ম্যানেজ করি এটাকে আমরা বলি অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, ডিকুবিটাস, ডিসেবিলিটি অ্যান্ড এক্সপোজার। এটা হলো বেসিক স্টেপস। এর বাইরে ট্রমা নির্দিষ্ট রিজিয়নের জন্য আলাদা আলাদা ডেঞ্জারাস হয়, সেটা 221 নম্বর পেজে আছে। একটা চেস্টের ট্রমা হইলে কিছু জিনিস আছে যার কারণে পেশেন্ট এখনই মারা যাইতে পারে, ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং। ধরেন একটা ট্রমা হইলো, রুগী রিফ্র্যাকচার হইলো, 3টা 4টা রিফ্র্যাকচার হয়ে ফ্লেল চেস্ট হয়ে গেল, সেটার কারণে নিউমোথোরাক্স হয়ে গেল, হেমোথোরাক্স হয়ে গেল, এই পেশেন্ট কে সেভ করবে? সুতরাং এই যে পেশেন্ট ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং পেশেন্ট, এগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে, এবং পেশেন্ট এবং পেশেন্টের যে অ্যাটেন্ডেন্ট, সেই অনুসারে আপনাকে কাউন্সেলিং করে দিতে হবে যে আসলে কি হয়েছে, সেটা পেশেন্টের জন্য কতটা থ্রেটেনিং। এখন আপনি যদি আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে এই পেশেন্ট আপনি সেভ করবেন কিভাবে? সুতরাং এটা আমাদের জানতে হবে। ঠিক আছে? ওকে। আচ্ছা। এরপর এখানে ট্রমাটিক হেড ইনজুরি নিয়ে কথা আছে। ট্রমাটিক হেড ইনজুরি পরীক্ষার জন্য খুব বেশি লাগবে না, যারা বেশি জ্ঞানীগুণী তারা শুধুমাত্র সিটি স্ক্যানের ইন্ডিকেশনগুলো জানবেন। যা স্বাভাবিকভাবে অনেক সময় আমাদের কাছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে মারামারি বিভিন্ন পেশেন্ট আসে হেড ইনজুরি নিয়ে এবং জিজ্ঞেস করে স্যার সিটি স্ক্যান করতে হবে কিনা। তো আসলে সিটি স্ক্যান হলো হাই রেডিয়েশন, সুতরাং চাইলে আমরা সব রোগীকে দিতে পারি না। সেক্ষেত্রে আমরা অবশ্যই ইন্ডিকেশনটা যদি জানি যে হ্যাঁ পেশেন্টের যদি কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট থাকে, পেশেন্টের হেমিপেরিসিস যদি থাকে, কনভালশন যদি থাকে, পেশেন্টের যদি লস অফ কনসাসনেস থাকে, রিপিটেড ভমিটিং থাকে, তখন আমি পেশেন্ট বা জিসিএস যদি কমে যায়, সেক্ষেত্রে আমি পেশেন্টকে অবশ্যই সিটি স্ক্যান করে দেখব যে পেশেন্টের কোনো এক্সট্রাডুরাল হেমাটোমা আছে কিনা, সাবডুরাল হেমাটোমা আছে কিনা, সাবঅ্যারাকনয়েড হেমোরেজ আছে কিনা। ক্লিয়ার? ক্লিয়ার। হার্নিয়া এবং ইটস ম্যানেজমেন্ট। এখন এতক্ষণ যে টপিকগুলো বললাম সেগুলা বারবার বলছি, প্রশ্ন আসবেই আসবেই আসবেই।
কিন্তু এখন হার্নিয়া, এটা স্যারের ইচ্ছা, স্যার চাইলে দিতেও পারে, নাও দিতে পারে। এখন এখানে দুইটা টপিকস আছে, একটা আছে হার্নিয়া নিডস ম্যানেজমেন্ট, নিচে আছে হাইড্রোসিল। তাহলে যে কোনো একটা থেকে স্যার প্রশ্ন করবে, হার্নিয়া দিলে হাইড্রোসিল দিবে না, হাইড্রোসিল দিলে হার্নিয়া দিবে না। সুতরাং এই দুইটা থেকে আপনি একটা প্রশ্ন পাবেন, তাহলে আপনার পড়ার ফরম্যাটটাও হবে ওরকম। আপনি হার্নিয়ার বেসিক সম্পর্কে জানবেন, কি কি টাইপের হার্নিয়া হয়, কোনটা ডাইরেক্ট কোনটা ইনডাইরেক্ট, কি অপারেশন আমরা করি। হাইড্রোসিলের ব্যাপারেও ঠিক অতটুকুই, হাইড্রোসিল কিভাবে আইডেন্টিফাই করতে হয়, ক্লিনিক্যাল ফিচার কি হয় বা সিনারিও কি হয়, কি অপারেশন আমরা করি। এর বাইরে কিচ্ছু এখানে পড়ার নাই। এর বাইরে পড়তে যাওয়া মানে হলো আপনি শুধু শুধু নিজের উপর চাপ নিচ্ছেন, ওই চাপ নেওয়ার আপনার কোনো প্রয়োজন নাই। এবং মজার ব্যাপার হলো আমাদের বইতে এগুলা এত সুন্দর করে দেওয়া আছে, আপনার দেখা যাচ্ছে 229 নাম্বার পেজে ডাইরেক্ট ইনডাইরেক্টের পার্থক্য দেওয়া আছে, আবার 230 নাম্বার পেজে হার্নিয়া হাইড্রোসিলের পার্থক্য দেওয়া আছে। তো এই দুইটাই যদি আপনি একটু বুঝে পড়েন তাহলে ইনশাল্লাহ আপনি প্রশ্ন কমন পেয়ে যাবেন। তবে এটা সত্য, হার্নিয়া হাইড্রোসিল মিলে একটা প্রশ্ন আসার চান্স আছে, দুইটা টপিকস মিলে একটা প্রশ্ন আসার চান্স আছে। তারপর দেখেন এখানে কমন সার্জিক্যাল ডিজিজ অফ এলিমেন্টারি সিস্টেম। এখন এলিমেন্টারি সিস্টেমে তো ডিজিজের শেষ নাই, ইনফ্লামেটরি বাউল ডিজিজ থেকে শুরু করে হাজার হাজার ডিজিজ, কিন্তু আপনার পরীক্ষায় সেটাই আসবে যেটা সার্জিক্যালি ইম্পর্টেন্ট। সেজন্য ধরেন আপনি, আমরা যদি শুরুর দিকে চিন্তা করি, হয়তো অ্যাকেলেশিয়া কার্ডিয়াতে একটু জানতে হতে পারে যে একটা পেশেন্ট ডিসপেজিয়া নিয়ে আসছে, লিকুইড সলিডে ডিসপেজিয়া হচ্ছে, রিগাজিটেশন হচ্ছে। এই পেশেন্টটা যদি আমরা চিন্তা করি, পেশেন্টের ওয়েট লস হচ্ছে, তাহলে কি হইতে পারে, অ্যাকেলেশিয়া কার্ডিয়া হইতে পারে। তারপরে এখানে আরো দুই একটা ডিজিজ আছে যেগুলো সার্জিক্যালি ইম্পর্টেন্ট, যেমন আমাদের যদি পারপোরেশন হয়ে যায়, পেপটিক আলসার ডিজিজ যদি পারপোরেশন হয়ে যায়, সেটা পরীক্ষায় আপনার আসতে পারে। এছাড়া কিছু ডিজিজের নাম ওনারা এখানে আপনাকে কিছু অ্যাবডোমিনাল ডিজিজের নাম নিজেরাই সাজেস্ট করছে, সেগুলো আপনার পরীক্ষায় আসতে পারে। তাহলে এর বাইরে এখানে খুব বেশি বাড়তি পড়ার প্রয়োজন নাই। এখন এখানে যে স্পেসিফিক যে নামগুলো ওনারা দিয়েছে ডিজিজের, সেগুলা থেকে প্রশ্ন আসার চান্স বেশি। যেমন কোলেসিস্টাইটিস, কোলেলিথিয়াসিস, এটা থেকে পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এখন আপনি যদি কোলেসিস্টাইটিস কোলেলিথিয়াসিসের বেসিক দুই চারটা প্রশ্ন পরীক্ষা আসলে না পারেন, তাহলে তো বিপদ। এখন আপনার পরীক্ষা আসছে যে সাইন অফ অ্যাকিউট কোলেসিস্টাইটিস, আপনি উত্তর দিয়ে দিলেন অবটুরেটর সাইন, তাহলে এটা কার দোষ? এটা আপনার দোষ। কারণ সাইন অফ অ্যাকিউট কোলিসিস্টাইটিস হলো মারফিস সাইন, টিপ অফ দ্য নাইন কোর্সাল কার্টিলেজে আমরা দেখি। এটা তো ভেরি বেসিক প্রশ্ন, আপনি তো এটা ফাইনাল এটা জেনেই ফাইনাল প্রপ পাস করে আসছেন। তাহলে এখন আপনি যদি না জানেন পয়েন্টিং টেন্ডারনেস কার হয়, তাহলে তো এটা আপনার দোষ। সুতরাং এই বেসিক জায়গাগুলো আমাদের জানতে হবে। এখন কোলিসিস্টাইটিস হলে আমরা কি অপারেশন করি সেটা আপনি অবশ্যই জানেন, তাতে কোনো সন্দেহ নাই। তাহলে এগুলাই আপনার পরীক্ষা আসবে, ঠিক আছে? এর বাইরে খুব বেশি কিছু এখানে আসবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে কোলিসিস্টাইটিস কোলিথিয়াসিস পরীক্ষার জন্য ইনফিনিট স্টার, এটা স্যারদের খুবই পছন্দের টপিক। এখান থেকে সাধারণত প্রশ্ন মিস হয় না, এখান থেকে সাধারণত প্রশ্ন মিস হয় না, এখান থেকে সাধারণত প্রশ্ন মিস হবে না। আচ্ছা, এখন আপনার পরীক্ষা আসছে যে মারপিসাইন পজিটিভ, আপনি উত্তর দিয়ে দিলেন ক্রনিক কোলিসিস্টাইটিস, তাহলে হবে? হবে না, কারণ সাধারণত ক্রনিক কন্ডিশনে কখনো অ্যাকিউট ফিচার আসে না, সেজন্য তেমন কোনো সাইনও পজিটিভ আসে না। এই যে বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। এরপর অবস্ট্রাকটিভ জন্ডিস, তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার কি আপনি জানেন? যে একটা পেশেন্ট আপনার কাছে আসবে, তার আই ডিসকালারেশন হবে, স্কিন ডিসকালারেশন হবে, ইউরিন ডিসকালারেশন হবে, তার পুরো বডিতে ইচিং থাকবে, তার স্টুলটা অল্টার্ড হয়ে যাবে, সেটা আপনি জানেন। কি কি কারণে হয় সেটাও জানেন। কমন বাইল ড্যাক্টে যদি কোনো প্যাথোলজি হয়, স্টোন হয়, তাহলে হতে পারে। যদি আমাদের কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস হয়, হতে পারে। পেরিয়াম্পুলারি কার্সিনোমার জন্য হতে পারে। এই যে সিনারিওগুলো, এই যে কজগুলো, এগুলো আপনাদের জানতে হবে, ঠিক আছে? তারপর আলট্রাসোনোগ্রাম করলে কি পাবো, ইআরসিপি করলে কি পাবো, সেগুলো আমাদের একটু ছোট করে পড়তে হবে। এগুলা খুবই সহজ প্রশ্ন, মোটেই কঠিন প্রশ্ন না। ক্রনিক কোলিসিস্টাইটিস এবং অবস্ট্রাকটিভ জন্ডিস দুইটা মিলে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। হার্নিয়া হাইড্রোসিল থেকে একটা প্রশ্ন, ক্রনিক কোলিসিস্টাইটিস এবং অবস্ট্রাকটিভ জন্ডিস দুইটা থেকে যে কোনো একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আরেকটা গুরুত্বপূর্ণ কন্ডিশন আছে, সেটা হলো অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। সেটা হলো অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। প্যানক্রিয়াটাইটিস থেকে সাধারণত সারা প্রশ্ন দিয়ে থাকে, কারণ এটা একটা নটোরিয়াস কন্ডিশন। তো প্যানক্রিয়াটাইটিস থেকে প্রশ্ন আসলে সহজ প্রশ্ন আসবে, মোস্ট কমন কজ। আমাদের দেশে মোস্ট কমন কজ গলস্টোন, আর যারা ইউরোপ আমেরিকায় থাকে তাদের মোস্ট কমন কজ হলো অ্যালকোহলিজম। তাদের মোস্ট কমন কজ হলো অ্যালকোহলিজম, মোস্ট কমন কজ হলো অ্যালকোহলিজম, ঠিক আছে? তো অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের মধ্যে এর মধ্যে ইনভেস্টিগেশন একটা গুরুত্বপূর্ণ, যে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন হলো সেরাম, না এমাইলেজ না, সেরাম লাইপেজ। সেরাম লাইপেজটা হলো মোর সেন্সিটিভ, সেরাম লাইপেজটা হলো মোর সেন্সিটিভ। তাহলে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস যে কোনো একটা মিলে আপনার একটা পরীক্ষায় চলে আসতে পারে।
ঠিক আছে। তারপরে দেখেন 245 থেকে আপনাদের আছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। এখানে সিলেবাসে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন আছে, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন আছে। তাহলে যে কোনো একটা আপনার পরীক্ষা আসবে। স্যার যদি মনে করেন গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন দিবে তাহলে সেটা দিবে, অথবা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। এখন একটা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের রুগীর কি হবে? স্বাভাবিকভাবে রুগী যেহেতু গ্যাস্ট্রিক আউটলেট বন্ধ, রুগীর বারবার বমিটিং হইতে থাকবে এবং বমিটিংটা নন বাইল স্ট্যান্ড হবে, বাইল আসার সুযোগ নাই। আর ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে যে বমিটিংটা হবে সেটা বাইল স্ট্যান্ড হবে। পাশাপাশি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে এই বমিটিং এর কারণে পেশেন্টের একটা কমন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, এটা সারা পরীক্ষায় পছন্দ করে, যে পেশেন্টের হাইপোক্লোরেমিক মেটাবলিক অ্যালকালোসিস হয়, হাইপোক্লোরেমিক মেটাবলিক অ্যালকালোসিস হয়, এবং ওই হাইপোক্লোরিক মেটাবলিক অ্যালকালোসিসকে কভার করার জন্য প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া হয়। এগুলো আপনার পরীক্ষা লাগবে। তারপর ধরেন একটা অবস্ট্রাকশনের পেশেন্ট, আপনি উপজেলায় আছেন, আপনার কাছে হঠাৎ করে একটা পেশেন্ট চলে আসলো উপজেলাতে রাতে 2টার সময়, যে পেশেন্টের সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন আছে, ভমিটিং আছে, পেশেন্টের কনস্টিপেশন। আপনি দেখলেন যে পেশেন্টের পুরো জায়গাটা পুরোটা খুব, পেশেন্টের টামি পুরাটাই ফুল হয়ে আছে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয়ে আছে। চোখ বন্ধ করে আপনার জ্ঞান বলছে যে এটা অবস্ট্রাকশন। এখন এটা আসলে অবস্ট্রাকশন কনফার্ম করবেন কিভাবে? স্মল গাট না লার্জ গাট? তাহলে আপনি একটা ইনভেস্টিগেশন দিবেন, আপনি একটা অ্যাবডোমিনাল এক্সরে দিবেন। যাওয়ার পর আপনি দেখলেন যে এয়ার ফ্লুইড লেভেলগুলো সেন্ট্রালি আছে। সেন্ট্রালি থাকলে আমরা স্মল গাট চিন্তা করি, আর এয়ার ফ্লুইড যদি পেরিফেরালি থাকে, আমাদের অ্যানাটমিক্যালি লার্জ গাট পেরিফেরির দিকে থাকে, তখন আমরা লার্জ গার্ড চিন্তা করি। এই যে প্র্যাকটিক্যাল জায়গাটা, এটা আপনার পরীক্ষা লাগবে, এটাই আপনার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে হেমোরয়েডস বা স্প্লিন, এগুলা পরীক্ষায় কম। অ্যাকিউট অ্যাবডোমেন, ওই যে বলছি কমন সার্জিক্যাল ডিজিজ অফ এলিমেন্টারি সিস্টেম প্লাস অ্যাকিউট অ্যাবডোমেন, দুইটা মিলে যে কোনো একটা আসবে, হয় সার্জিক্যাল ডিজিজ থেকে একটা প্রশ্ন করতে পারে। আমার যদি চিন্তা হয় তাহলে সেক্ষেত্রে অ্যাকিউট অ্যাবডোমেন থেকে প্রশ্ন করা সোজা। আপনাকে যার স্যার বললো যে মোস্ট কমন কজ অফ right hypochondriac pain, most common cause of left hypochondriac pain, most common cause of right iliac fossa pain, most common cause of left iliac fossa pain। সুতরাং এইসব জায়গায় প্রশ্ন করা সোজা। তো এখানে যে আপনাদের 251 পেজে যে বক্সটা দেওয়া আছে অ্যাকিউট অ্যাবডোমেনের ডিডি, এটাই আপনাদের জন্য যথেষ্ট। জাস্ট আপনারা কোয়াড্রেন্ট অনুসারে কোন কোয়াড্রেন্টে কোন পেইনটা, তো এটা আসলে আপনাদের জন্য মোটেই কঠিন জিনিসটা আপনারা খুব ভালো করে জানেন যে আমাদের যে রাইট হাইপোকন্ড্রিয়াম সেখানে যদি হয়, তো সেই ক্ষেত্রে সাধারণত আমাদের কোলিসিস্টাইটিস চিন্তা করি। লেফটের ক্ষেত্রে তো যদি হয় সেক্ষেত্রে আমরা প্যানক্রিয়াটাইটিসের কথা বেশি চিন্তা করি। তো এই জিনিসগুলো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে। তো এটা একদম বেসিক কোশ্চেন, আপনারা ছোটবেলা থেকে পড়ে আসছেন, কোনো কঠিন প্রশ্ন এখানে নাই। ওকে, আচ্ছা। এরপরে দেখেন ডিবিটি, একটা মাত্র ভাস্কুলার কন্ডিশন পুরো জায়গায় আছে, একটা হলো ডিবিটি আর একটা হলো নাকের কন্ডিশন এপিস্ট্যাক্সিস। তো ডিবিটি বা এপিস্ট্যাক্সিস থেকে প্রশ্ন অবশ্যই থাকবে, বাট স্যারদের পছন্দ বেশি ডিবিটি, কারণ সার্জিক্যাল পেশেন্টদের খুব কমন একটা মানে সার্জিক্যাল প্যাথোলজি বলা যায়, পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন বলা যায়, সেটা হলো ডিপ ভেন থ্রম্বোসিস। তাহলে একটা ডিবিটি কোন পেশেন্টদের হয়, এই যে রিস্ক ফ্যাক্টরগুলো আপনার জানতে হবে। যে হ্যাঁ, যে পেশেন্টগুলোর আমার বিএমআই মোর দ্যান 30, আমি একটা সূত্র সবসময় বলি, যারা আমার আগে ক্লাস করেছেন জানেন, যে 30, 60, 90 and 3। যদি আমার বিএমআই মোর দ্যান 30 হয়, এজ মোর দ্যান 60 হয়, অ্যানেস্থিসিয়া টাইম মোর দ্যান 90 মিনিটস হয়, এবং ইমমোবিলাইজেশন পিরিয়ড মোর দ্যান 3 days হয়, এই 30, 60, 90 and 3, এই রুলের মধ্যে যারা পড়ে এদের ডিবিটি হওয়ার চান্স বেশি থাকে। এছাড়া আমি যদি লম্বা সার্জারি করি তাহলে অবশ্যই হতে পারে, কারো যদি ম্যালিগনেন্সি থাকে হতে পারে, কেউ যদি স্টেরয়েড কন্টেনিং ড্রাগ খায় তার হইতে পারে, এগুলা খুব স্বাভাবিক। বাট এই যে 30, 60, 90 এবং 3, এটা পরীক্ষা মিস হয়। তাহলে এই যে এরকম একটা ডিবিটির পেশেন্ট যখন আমার কাছে আসবে, প্রথমে তো আমি বিভিন্ন রকম মেকানিজম করার চেষ্টা করব, কিন্তু মেকানিজমে যখন কাজ হবে না তখন আমি ড্রাগ থেরাপিতে যাব। এই যে ড্রাগ থেরাপির ক্ষেত্রে নো মলিকুলার ওয়েট হেপারিন, এই জিনিসগুলো আমাদের পরীক্ষার জন্য লাগবে, এই জিনিসগুলো আমাদের পরীক্ষার জন্য লাগবে, এই জিনিসগুলো আমাদের পরীক্ষার জন্য লাগবে, এই জিনিসগুলো আমাদের পরীক্ষার জন্য লাগবে। ডিবিটি পরীক্ষার জন্য ইনফিনিট স্টার, আমি বারবার বলছি যে ডিবিটি একটাই ভাস্কুলার কন্ডিশন, এখানে সিলেবাসে আছে, সুতরাং এটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, ডিবিটির সাথে হয়তো ব্যাসেক্টমির, সরি, আমাদের ডিবিটির সাথে হয়তো এপিস্টেক্সিসের ব্যাপার আছে, যে আরেকটা ভাস্কুলার কন্ডিশন, বাট ডিবিটির সম্ভাবনাটা বেশি। তারপর এখানে দেখেন ব্রেস্ট লাম বা ব্রেস্ট অ্যাবসেস সম্পর্কে বলা আছে, এখানে যেহেতু সরাসরি ব্রেস্ট অ্যাবসেসের কথাই বলা আছে, ওইটাই পরীক্ষা আসার সম্ভাবনাটা একটু বেশি, ওটাই পরীক্ষা আসার সম্ভাবনাটা একটা বেশি, ঠিক আছে। ওটাই আপনারা মোটামুটি ওটাই ভালো করে পড়ে যাবেন। আলটিমেটলি ব্রেস্ট অ্যাবসেস হোক আর দুনিয়া যেখানে অ্যাবসেস হোক, উত্তর একই, স্টেফিলোককাস অরিয়াস, উত্তর একই, স্টেফিলোককাস অরিয়াস, উত্তর একই, স্টেফিলোককাস অরিয়াস, ঠিক আছে। ওকে, আচ্ছা।
ব্রেস্ট এবং থাইরয়েড মিলে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে, ব্রেস্ট এবং থাইরয়েড দুইটা মিলে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে, ব্রেস্ট এবং থাইরয়েড দুইটা মিলে একটা প্রশ্ন সম্ভাবনা আছে, সেক্ষেত্রে থাইরয়েডটা আসার চান্স বেশি, সেক্ষেত্রে থাইরয়েডটা আসার চান্স বেশি, যে থাইরয়েডে কি কি সোয়েলিং হতে পারে এবং কোন ম্যালিগনেন্সির ক্ষেত্রে আমরা কি চিন্তা করব, সেক্ষেত্রে থাইরয়েডটা আসার সম্ভাবনা একটু বেশি। ঠিক আছে, থাইরয়েডে কি কি কার্সিনোমা হয় আমরা জানি, ফলিকুলার কার্সিনোমা থেকে শুরু করে আমাদের যেই প্যাপিলারি কার্সিনোমা অথবা এনাপ্লাস্টিক, এগুলো সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা আমাদের বইতে দেওয়া আছে, এর মধ্যে ইনশাল্লাহ প্রশ্ন চলে আসবে। তো থাইরয়েড ম্যালিগনেন্সিটা একটু পড়তে হবে। কমন ম্যালিগনেন্সি সম্পর্কে এখানে অনেক অনেক প্রশ্ন আছে, এখানে আমাদের কমন ম্যালিগনেন্সি থেকে আসলে ওই প্রশ্নটা অন্যান্য প্রশ্নের মধ্যে কভার করে যাবে, খুব বেশি এখানে প্রশ্ন আসার সুযোগ নাই। ঠিক আছে, কমন ম্যালিগনেন্সির মধ্যে আপনারা সর্বোচ্চ কার্সিনোমা কোলন বা সিএ কোলন এবং সিএ রেকটাম, সিএ কোলন এবং সিএ রেকটাম, সিএ কোলন এবং সিএ রেকটাম, এই দুইটা একটু ভালো করে দেখে যাবেন। সিএ কোলন এবং সিএ রেকটাম, সিএ কোলন এবং সিএ রেকটাম, সিএ কোলন সিএ রেকটাম, এটা ভালো করে দেখে যাবেন। যারা বেশি জ্ঞানী গুণী তারা ফ্যামিলিয়াল অ্যাডিনোমাটাস পলিপোসিসটা দেখে যাবেন। ফ্যামিলিয়াল অ্যাডিনোমাটাস পলিপোসিস 273 নম্বর পেজ আছে, এখান থেকে একটু দেখে যাবেন। এটা আপনারা সবাই জানেন যে মোর দ্যান 100 পলিপ যখন আমাদের থাকে, আমাদের যে ক্রোমোজোম 5 ওইখানে যখন মিউটেশন হয় তখন এটা হয়। তারপরেও জাস্ট এটা একটু দেখে যাবেন। ঠিক আছে, আচ্ছা, অস্টিওমাইলাইটিস, অস্টিওমাইলাইটিস, এখানে অস্টিওমাইলাইটিসের কিছু কমন এজেন্ট আছে, অ্যাকিউট অস্টিওমাইলাইটিস, ক্রনিক অস্টিওমাইলাইটিস, কিছু কথা বলা আছে। অস্টিওমাইলাইটিসটা পরীক্ষা একটু এখানে যেহেতু সিলেবাসে একটু আলাদা করে দেওয়া আছে, সেজন্য এটা একটু অবশ্যই দেখে যাইতে হবে, অবশ্যই দেখে যাইতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন আসেন আমাদের জেনিট্রিয়ারি, এখানে তিনটা কন্ডিশন আছে, তিনটা কন্ডিশন মিলে একটা প্রশ্ন আসার চান্স আছে, একটা প্রশ্ন আসার সুযোগ আছে, সেটা হলো এই রিটেনশন অফ ইউরিন, অ্যাকিউট এপিডিডিমাল অর্কাইটিস, টর্শন অফ টেস্টিস, ফাইমোসিস বা প্যারাবায়োসিস, চারটা মিলে একটা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, চারটা মিলে একটা প্রশ্ন। সেক্ষেত্রে আমাদের যে অ্যাকিউট রিটেনশন নিয়ে আপনাদের উপজেলাতে অনেক পেশেন্ট আসবে, সেটাই পরীক্ষা বেশি আসার সম্ভাবনা আছে, সেটাই পরীক্ষা বেশি আসার আপনার চান্স আছে, সুতরাং ওটা আপনাদের পড়তে হবে। অনেক সময় পেশেন্ট অ্যাকিউট স্ক্রোটাম নিয়ে আসে, তখন সেক্ষেত্রে আমরা টর্শন অফ দ্য টেস্টিস অথবা এপিডিডেমা অর্কাইটিস চিন্তা করি, সুতরাং এটাও পরীক্ষা লাগবে। আমাদের প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে যে আমি কোনটা উপজেলায় ফেস করব। তো উপজেলায় যখন আমাদের একটা অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন নিয়ে আসবে, সেক্ষেত্রে আমরা পেশেন্টের কি চিন্তা করব, ক্রনিক রিটেনশন নিয়ে আসলে কি চিন্তা করব, কোন প্যাথোলজিটা আমাদের মাথায় আসবে, মেল পেশেন্টের ক্ষেত্রে কি আসবে, ফিমেল পেশেন্টের ক্ষেত্রে কি আসবে, আমি কি ম্যানেজমেন্ট করব, সেটা এখানে দেওয়া আছে, এটা পরীক্ষা আমাদের একটু লাগবে। ঠিক আছে, আচ্ছা, ওকে। এরপরে দেখেন এখানে আপনাদের অপারেটিভ সার্জারি বলে একটা অংশ আছে আপনাদের বইতে 281 নাম্বার পেজে। অপারেটিভ অংশটা খুবই ইজি করে দেওয়া আছে, কারণ অপারেটিভ অংশে কি পড়বেন এটা আসলে আপনারা কেউই জানেন না, সুতরাং অপারেটিভ অংশ থেকে আপনাদের ভয়ের কিছু নাই। এখানে যে প্রশ্নগুলো আসবে ভেরি প্র্যাকটিক্যাল কিছু প্রশ্ন আসবে, যাই আসুক, সুচার ম্যাটেরিয়ালস থেকে আসুক, ইন্ডিকেশন থেকে আসুক, কোনটা ইন্ডিকেশন থেকে আসুক, সার্জিক্যাল নাম থেকে আসুক, সেটা খুব প্র্যাকটিক্যাল প্রশ্ন আসবে, এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই। এখানে ড্রেসিং অফ সার্জিক্যাল ওন্ড, এই ড্রেসিং অফ সার্জিক্যাল ওন্ড যেটা আছে, এই ড্রেসিং অফ সার্জিক্যাল ওন্ড এটা আপনাদের এখানে দেওয়া আছে পেজ নাম্বার 283-তে। কোথায় দেওয়া আছে? 283-তে। কোথায় দেওয়া আছে? 283-তে। ঠিক আছে, এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যে কোনো ড্রেসিং এর ক্ষেত্রে আমরা সাধারণত এখানে যদি সেই ড্রেসিংটা অ্যান্টিবায়োটিক ইমপ্রেগনেটেড হয় সেই ক্ষেত্রে সেটা বেটার, যেটা আমরা একটু আগে বলেছি যে আমরা বার্নের পেশেন্টের ক্ষেত্রে দেই। এছাড়া আমাদের আরো কিছু ড্রেসিং আছে যেগুলো সাধারণত আমরা স্পেশাল কেসে দেই, তো পরীক্ষা আপনাদের অত ডিপ থেকে প্রশ্ন আসার সুযোগ কম। এখানে যে বেসিক ড্রেসিং গুলো আছে এগুলো থেকে প্রশ্ন আসার সুযোগ বেশি। তো এখানে যে সার্জিক্যাল প্রসিডিউর গুলো আছে, সার্কামসিশন, ভ্যাসেক্টমি, বেনিসেকশন, হাইড্রোসিল, এই চারটা থেকে হয়তো একটা প্রশ্ন আসবে, আর ক্লোজার এবং ড্রেসিং এই দুইটা থেকে হয়তো একটা প্রশ্ন আসবে। তো এই প্রশ্নগুলো খুবই ইজি, খুবই ইজি, খুবই ইজি, একদম বেসিক প্রশ্ন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এখানে আমাদের বই থেকে আমাদের যে অংশটা বইতে সেটা খুবই সহজ করে আপনাদেরকে এখানে প্রোভাইড করা হয়েছে, একদম ইজি করে, এর চেয়ে কোনো সহজ পদ্ধতি আপনাদের হইতে পারে না, এতটা সহজ করে দেওয়া আছে। এপিস্টাক্সিস কাদের হয় আপনারা জানি, আমরা জানি যে বাচ্চাদের বেশি হয়, বাচ্চারা বারবার নো স্পিকিং করে সেজন্য হয়। আমাদের যে মিডিয়াল নেজাল সেপ্টাম ওইখানে হাইলি ভাস্কুলার এবং মোস্ট ইম্পর্টেন্ট যে ভেসেলটা আছে সেটা হলো স্পেনোপ্যালাটাইন আর্টারি। স্পেনোপ্যালাটাইন আর্টারি, এই স্পেনোপ্যালাটাইন আর্টারি হলো মোস্ট ইম্পর্টেন্ট ভেসেল যেটা থেকে এপিস্টাক্সিস হয়। এতটুকু এখানে আমাদের গুরুত্বপূর্ণ। স্কিন টিউমার, স্কিন টিউমার থেকে পরীক্ষা একটা প্রশ্ন কনফার্ম, স্কিন টিউমার থেকে পরীক্ষা একটা প্রশ্ন কনফার্ম, আবারও কনফার্ম লেভেলে আসছি, স্কিন টিউমার থেকে স্যাররা প্রশ্ন করবেন ইনশাল্লাহ।
সুতরাং স্কিন টিউমার, প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, ম্যালিগন্যান্ট কন্ডিশন পড়তে হবে। প্রি ম্যালিগন্যান্টে আমরা আদি যুগ থেকে অনেক নাম জানি, এখানে তিনটা নাম আছে, তিনটাই আমাদের জানতে হবে শুধু। এক্সট্রা মেমারি প্যাসেজ ডিজিজ, জায়ান্ট হেয়ারি নেভাস, ডিসপ্লাস্টিক নেভাস। এক্সট্রা মেমারি প্যাসেজ ডিজিজ, জায়ান্ট হেয়ারি নেভাস, ডিসপ্লাস্টিক নেভাস, এই তিনটাই শুধু প্রি ম্যালিগন্যান্ট হিসেবে জানতে হবে। অন্যান্য যেগুলো আমরা আগে জানতাম, অ্যাক্টিনিক কেরাটোসিস, বোয়েন ডিজিজ, ওগুলো আর এখন আমরা বলবো না। মোস্ট কমন ম্যালিগনেন্সি হলো বেজাল সেল কার্সিনোমা, যেটা আমাদের লোকালি ইনভেসিভ একটা ম্যালিগনেন্ট টিউমার। এই লোকালি ইনভেসিভ যে ম্যালিগনেন্ট টিউমার আছে আমাদের বেজাল সেল কার্সিনোমা, এটা ডিস্টালি মেটাস্টেসিস হয় না, কিন্তু এটা নটোরিয়াস ভ্যারাইটি। এটা সাধারণত সান এক্সপোজড এরিয়ায় হয়, যেখানে আলট্রাভায়োলেট রেডিয়েশন এক্সপোজারের কারণে হয়। এজন্য আমাদের অ্যাঙ্গেল অফ মাউথ থেকে অ্যাঙ্গেল অফ আই এই লেভেলটাতে বেশি হয়। এগুলার এই বেজাল সেল কার্সিনোমা হলো মোস্ট কমন হলো নোডুলার বা নোডুলোসিস্টিক। আর ক্রনিক কোনো ইনফ্লামেশন, ক্রনিক কোনো জায়গা, ক্রনিক কোনো সাইনাস, ফিস্টুলা, স্কার, এইখানে যে কার্সিনোমাটা হয় সেটাকে আমরা বলি স্কোয়ামাস সেল কার্সিনোমা। স্কারে হলে সেটাকে আমরা মার্জুলিন আলসার বলি। এটা গুরুত্বপূর্ণ। স্কোয়ামাস সেল কার্সিনোমা মেটাস্টেসিস হয়, সেটা তার সাইজের উপর নির্ভর করে। যদি সেটা সাইজ কম থাকে বা ডেপথ কম থাকে, ডেপথ যদি লেস দ্যান 2 মিলিমিটার হয় তাহলে এটা মেটাস্টেসিসের সম্ভাবনা কম। কিন্তু ডেপথ যদি মোর দ্যান 6 মিলিমিটার হয়, ডেপথ যদি মোর দ্যান 6 মিলিমিটার হয়, ডেপথ যদি মোর দ্যান 6 মিলিমিটার হয়, তাহলে মেটাস্টেসিসের সম্ভাবনা বেশি। ঠিক আছে। আবার ম্যালিগন্যান্ট মেলানোমা আনকমন কিন্তু নটোরিয়াস, এই জন্য ম্যালিগন্যান্ট মেলানোমারও মেটাস্টেসিসের হার বেশি। ওই মেটাস্টেসিস দেখার জন্য আমরা যে প্রগনোস্টিক ফ্যাক্টরটা দেখি সেটাকে বলে ব্রেজলো থিকনেস, সেটাকে বলে ব্রেজলো থিকনেস, সেটাকে বলে ব্রেজলো থিকনেস, সেটাকে বলে ব্রেজলো থিকনেস, সেটাকে বলে ব্রেজলো থিকনেস। এই যে বেসিক ইনফরমেশনগুলো পরীক্ষায় এগুলোই বেশি আসবে। আপনাদের আরো সহজ আসবে যে হ্যাঁ আমার বেজাল সেল কার্সিনোমা কোন লেয়ার থেকে উঠে আসে, স্ট্রেটাম বেজালিস। তারপরে আসতে পারে আমার ম্যালিগনেন্ট মেলানোমা কোন সেল থেকে উঠে আসে, মেলানোসাইট। তারপরে আসতে পারে ক্রনিক আলসারের ক্ষেত্রে কোন কার্সিনোমা ডেভেলপ করে, স্কোয়ামাস সেল কার্সিনোমা। আলট্রাভায়োলেট রেডিয়েশন এক্সপোজারে কোন কার্সিনোমা বেশি হয়, ভেজাল সেল কার্সিনোমা। লোকালি ম্যালিগনেন্ট কোনটা, ভেজাল সেল কার্সিনোমা। এই ফরম্যাটেই আপনাদের পরীক্ষা আসবে। নিচের কোনটা প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন সেটা আসতে পারে। এই ফরম্যাটগুলোই পরীক্ষা লাগবে। কি ছিল, আমাদের সার্জারি পড়া শেষ। আমরা কতক্ষণ সময় নিয়েছি, 1 ঘন্টা বা 1 ঘন্টার কাছাকাছি। তো আসলেই পড়াটা এরকম। আপনাদের যেহেতু পরীক্ষার সময়টা একটু কম, স্বাভাবিকভাবে আপনাদের পড়াগুলো একটু সিলেক্টিভ যাইতে হবে। এবং আপনারা পড়বেন, আপনাদের সাপ্লিমেন্টে যতটুকু আছে আমরা এমনিতেই খুব অল্প করে দিয়েছি, ওইগুলা মোটামুটি পড়বেন। তার মধ্যে যেগুলো বললাম এগুলাতে একটু বেশি হাইলাইট করবেন, ওই জায়গাগুলোতে একটু বেশি ফোকাস করবেন। আর যেহেতু পরীক্ষা চলে আসছে, পড়াশোনা নিয়ে খুব বেশি প্যানিকড হওয়ার প্রয়োজন নাই। আপনি বা আপনারা যারা আছেন সবাই একই রকম প্রিপারেশনের লেভেলে আছেন, এটা চিন্তা করবেন। দ্বিতীয়ত, এখানে কোনো একটা নির্দিষ্ট অংশে কেউ ভালো পারলেই সে আগায় থাকবে না। এটা 200 মার্কের পরীক্ষা, ভাগ্যের পরীক্ষা, আল্লাহর রহমতের পরীক্ষা। আপনার বড় জায়গা হলো আপনি এখানে কতটা ফোকাস থাকতে পারবেন। এজন্য যারা এখানে আছেন, যারা পরবর্তীতে শুনবেন, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা আপনাদের সিলেবাসটাতে ফোকাস থাকেন। আপনাদের যে সাথে আমাদের যে বইটা প্রোভাইড করা হয়েছে, আমাদের যে বিপিএসসি সিলেবাস সলভ, সেটাতে ফোকাস করেন। বইটাতে একদম কনসাইজ করে প্রিসাইজ করে সবগুলা জিনিস প্রোভাইড করা হয়েছে। সুতরাং এর বাইরে আপনাদের খুব বেশি ইনশাআল্লাহ পড়তেও হবে না, পড়ার সময়ও নাই, সুযোগও নাই। সুতরাং আপনারা ফোকাস থাকেন, বইটা পড়তে থাকেন। এর পাশাপাশি আমাদের অন্যান্য যে পাবলিকেশনগুলো আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে, আমাদের ডাইজেস্ট চলে আসছে, মেডিকেল ডাইজেস্ট, লাস্ট মিনিট, তারপর প্র্যাকটিস বুক, এগুলো আপনারা আলটিমেটলি সবাই নেবেন। সেগুলো আপনারা পাশাপাশি পড়ার চেষ্টা করেন। আর আমাদের বইগুলোকে তো চেষ্টা করা হয় এমন ফরম্যাটে যাতে আপনার জন্য ওভারলোড না হয়। তো পড়তে থাকেন। আর এর পরে পড়তে গিয়ে আপনারা কেউ হয়তো আমাদের সাথে পড়ছেন, আমাদের বিসিএস কেয়ারে ভর্তি আছেন, কেউ নিজে বাসায় পড়ছেন। তো এর পড়তে গিয়ে যদি কখনো কোনো বিষয় নিয়ে খুব কনফিউশন হয়, সেক্ষেত্রে আমাদের জানাইতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে, আমাদের যে পেজগুলো আছে, গ্রুপগুলো আছে, সেখানে মেন্টররা সবসময় অ্যাক্টিভ থাকেন। ওনারা আপনাদের জন্য সবসময় ডেডিকেটেড থাকেন, যে কোনো কিছু জানার থাকলে ওনারা চেষ্টা করবে সেটা সলভ করে দেওয়ার জন্য। ঠিক আছে। এখন যদি আপনারা ফোকাস থাকেন তাহলে আমি আপনাদের কিছু প্রশ্ন করতে পারি। পারা না পারা নিয়ে কোনো সমস্যা নেই, আমি জাস্ট র্যান্ডমলি পুরো সার্জারি থেকে প্রতিটা টপিক ধরে কিছু প্রশ্ন করব। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আপনারা রেডি আছেন, তাহলে আমি প্রশ্নে যাব। আপনারা চাইলে এই ক্ষেত্রে সবাই আনমিউট হয়ে যাইতে পারেন। আচ্ছা, এখন আমরা যদি সিম্পল একটা চিন্তা করি যে আমাদের কাছে একটা পেশেন্ট আসছে,
আমরা বলেছি যে পেশেন্ট হাইপারটেনসিভ পেশেন্ট, ওরকম হাইপারটেনসিভ পেশেন্টের ক্ষেত্রে আমাদের ওই পেশেন্টগুলো অনেক সময় বা ইসকেমিক হার্ট ডিজিজের পেশেন্ট অনেক সময় অনেক ড্রাগ নিয়ে খেয়ে আসে বা ওদের অনেক ড্রাগ চলতে থাকে। তো সেক্ষেত্রে পেশেন্ট আপনাকে জিজ্ঞেস করবে যে কোন ড্রাগটা চলবে কোন ড্রাগটা চলবে না। আমাদের দেশের ম্যাক্সিমাম পেশেন্টই এসি ইনহিবিটর বা এআরবি জাতীয় ওষুধ খায়। এই যে এসি ইনহিবিটর বা এআরবি জাতীয় ওষুধ যখন আপনার কাছে একটা পেশেন্ট অপারেশন করতে আসবে, তখন অপারেশনের কতক্ষণ আগে এটা বন্ধ করতে হবে? 24 ঘন্টা 24 ঘন্টা। ওকে, 24 ঘন্টা আগে আমরা এটা বন্ধ করব, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা বলেছি যে আমাদের যেই পেশেন্টদের হিমোগ্লোবিনের আমাদের একটা টার্গেট থাকে যে হিমোগ্লোবিন মোর দ্যান 10 হবে, আর লেস দ্যান 6 হলে আমরা ব্লাড দিয়ে থাকি, এটাকে ট্রান্সফিউশন ট্রিগার বলে। তো এই ক্ষেত্রে আমরা শকের ক্ষেত্রে আমরা বলেছি যে মোস্ট কমন যে শকের ভ্যারাইটিগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছি। আমাদের অন্যান্য শকের সাথে একটা অ্যাটিপিক্যাল শক আছে, সেই শকটা হলো ডিস্ট্রিবিউটিভ শক। অন্যান্য শকের ক্ষেত্রে সাধারণত বডিতে ব্লাড ভলিউম কমে যায়, হাইপোটেনশন হয়, আর ডিস্ট্রিবিউটিভ শক হলো একটা মেল ডিস্ট্রিবিউশনের কারণে হয়। এক্ষেত্রে আমাদের কার্ডিয়াক আউটপুট উল্টা বেশি থাকে, কার্ডিয়াক আউটপুট বেশি থাকে, ভেসেলগুলো ডাইলেটেড থাকে। এজন্য একমাত্র একটা শকের ক্ষেত্রেই ভ্যাসোপ্রেসর বা আয়োনোট্রপিক ড্রাগ ব্যবহার করা যায়। কোন শক? ডিস্ট্রিবিউটিভ। পরীক্ষায় সাধারণত ডিস্ট্রিবিউটিভ শক উল্লেখ থাকে না, পরীক্ষায় সেপটিক শক উল্লেখ থাকে। তো সেক্ষেত্রে আপনারা সেপটিক শক উল্লেখ থাকে ওভাবে পরীক্ষা দিবেন। আপনি একজন ইএনটি সার্জন, থাইরয়েডেক্টমি অপারেশন করছেন, ডিউটি ডক্টর ফোন দিয়ে বললো যে পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে। সবার প্রথম আপনার মাথায় চলে আসছে রিঅ্যাকশনারি হেমোরেজ। মোস্ট কমন কজ স্লিপেজ অফ লাইগেচার। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনার একটা পেশেন্ট যখন আপনার কাছে আসে, ট্রমার পেশেন্ট, একটু কঠিন প্রশ্ন করি। একটা ট্রমার পেশেন্ট আপনার কাছে আসছে অ্যাবডোমিনাল ট্রমা নিয়ে। অ্যাবডোমিনাল ট্রমার পেশেন্ট আসলে আমাদের চোখ বন্ধ করে দুইটা অর্গানের কথা মাথায় আসে, স্প্লিন তারপর লিভার। দুইটাই খুব ডেঞ্জারাস। স্প্লিন এবং লিভার যখন ইনজুরি হয় পেশেন্টের সিভিয়ার ব্লিডিং হয়, এবং একটা লিভার ইনজুরি হওয়ার পর সাধারণত আমাদেরকে তখন একটা ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনে যাইতে হয়। কয় ব্যাগ ব্লাডের অর্ডার দিতে হয়? কয় ব্যাগ? 10 ইউনিট ব্লাড, আমাদের 10 ইউনিট ব্লাডের রিকোয়ারমেন্ট দিতে হয়, যে 10 ইউনিট ব্লাড পেশেন্ট যাতে রেডি করে। ঠিক আছে, এখন এই রুগীটারই, এই অ্যাবডোমিনাল ট্রমার পেশেন্টেরই আবার দেখা গেল হাতে হয়তো তার তার হাতে কোনো একটা ট্রমা আছে। তো এরকম হাতে ট্রমা নেওয়া পেশেন্ট যখন আপনার কাছে আসবে, আপনি হাতে তার একটা ম্যাসিভ ট্রমা নিয়ে আসছে, ধরেন তার অ্যাক্সিলারি আর্টারি কেটে গেছে, সিভিয়ার ব্লিডিং হচ্ছে, এই পেশেন্ট যখন আপনার কাছে আসবে আপনি কোন ফর্মুলায় পেশেন্টকে ম্যানেজ করবেন? হ্যাঁ, এটিএলএস ফর্মুলায় ম্যানেজ করবেন। বাট এই ক্ষেত্রে এটিএলএস ফর্মুলা যখন ম্যানেজ করবেন, এক্ষেত্রে কি সবার আগে এয়ারওয়ে হবে না তার আগে আরো কিছু আছে? কন্ট্রোল অফ হেমোরেজ। সেক্ষেত্রে আমাদের যে কোনো ওপেন ট্রমার পেশেন্টের ক্ষেত্রে আমাদের প্রথম স্টেজ হলো কন্ট্রোল অফ ম্যাসিভ হেমোরেজ, এরপরে এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন যা আছে তা। ঠিক আছে, কন্ট্রোল অফ ম্যাসিভ হেমোরেজ করে আমাকে বাকি কাজগুলো করতে হবে। ভেরি গুড। সার্জিক্যাল ইনফেকশন যখন হয় সেক্ষেত্রে আমরা বিভিন্ন এজেন্টের কথা জানলাম। তো এজেন্টের মধ্যে আমাদের অনেক সময় আমরা পেশেন্টদেরকে অ্যান্টিবায়োটিক দেই, দরকারে অদরকারে। একটা ক্লিন ওন্ডের ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক না দিলেও হয়, কিন্তু আমরা দিই। এই অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে অনেক সময় কিছু পেশেন্টের ডায়রিয়া ডেভেলপ করে। কোন এজেন্টের কারণে হয়? ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি, এটাকে বলে সিউডোমোনাস কোলাইটিস। সিউডোমোনাস কোলাইটিস। ওকে, আচ্ছা, আমরা হার্নিয়া হাইড্রোসিল নিয়ে কথা বলেছিলাম। ঠিক আছে, তো এরকম একটা পেশেন্ট আপনার কাছে একটা স্কুটার সুয়েলিং নিয়ে আসলো। এখন স্কুটার সুইলিং নিয়ে যদি পেশেন্ট আপনার কাছে আসে, আসার পরে যদি আপনি দেখেন যে ট্রান্সফিউশন টেস্ট পজিটিভ, তাহলে আপনার মাথায় কি আসবে? হাইড্রোসিল। আচ্ছা, এখন দেখলেন যে না, ট্রান্সফিউশন টেস্ট পজিটিভ না, এবং যেটা সুইলিং আছে সেটাও স্কুটাল না, সেটা হলো ইনগুইনাল, ঠিক আছে, যদি ইনগুইনাল হয়, ইনগুইনাল হওয়ার পরে যদি আমরা দেখি যে আমাদের এটা যখন পেশেন্ট লাইং হচ্ছে এটা ইমিডিয়েটলি রিডিউস হয়ে যাচ্ছে, আমরা যদি দেখি যে এটা ইমিডিয়েটলি রিডিউস হয়ে যাচ্ছে পেশেন্ট যখনই, তো ইমিডিয়েটলি যদি রিডিউস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা
এটা কি ডাইরেক্ট মনে করবো না ইনডাইরেক্ট মনে করব? ইনডাইরেক্ট। রিডাকশনের সাথে সম্পর্ক হলো মূলত ডাইরেক্ট, এটা কঠিন ডাইরেক্ট। প্রশ্ন আসবে না পরীক্ষায়। ডাইরেক্ট হলে রিডাকশনটা ইজি, আর ইনডাইরেক্টের ক্ষেত্রে সহজে রিডাকশন হতে চায় না। যাই হোক, এটা পরীক্ষায় আসবে না, অত কঠিন করে লাভ নাই। আচ্ছা, এরপরে এখানে আপনাদের যে বার্নের ম্যানেজমেন্ট, একটা পেশেন্ট আপনার কাছে আসছে উপজেলায়, আপনি এখন আজকের দিনের জন্য আপনারা সবাই ভাবেন আপনার উপজেলায়, আর আমার বিশ্বাস যারা এখানে আছেন সবাই ইনশাল্লাহ আপনাদের সবারই প্রিলি হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা যে পরিমাণ ডেডিকেশন আর যে পরিমাণ চেষ্টা করছেন আপনাদের সবারই বিসিএস হয়ে যাবে। তো ধরেন আপনি উপজেলায় আছেন, পেশেন্ট একটা ম্যাসিভ বার্ন নিয়ে আসলো। অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে ম্যাসিভ বার্ন পাওয়া যায়, যে বাচ্চারা হয়তো আগুনে পড়ে গেছে বা গরম পানিতে পড়ে গেছে। তো ওইরকম ক্ষেত্রে আসলে আপনি প্রথম তো অ্যাসেসমেন্ট করতে হবে কয় পার্সেন্ট বার্ন, সেটা কি দিয়ে অ্যাসেস করবেন, কোন সূত্র দিয়ে? রুল অফ 9। রুল অফ পাম। রুল অফ 9। ঠিক আছে, রুল অফ 9 দিয়ে সাধারণত আমরা বড় বড় যখন কোনো একটা বার্ন আছে তাড়াতাড়ি অ্যাসেস করার জন্য রুল অফ 9 করি। আর এছাড়া আমরা অ্যাপ্রোপ্রিয়েট করার জন্য লান্ড এবং ব্রাউডার চার্ট আছে, কিন্তু সেটা আসলে উপজেলায় করার সুযোগ পাওয়া যায় না। রুল অফ 9 করে আমরা কোন ফ্লুইডটা দিব? আমরা দিব হার্টম্যান সলিউশন। ওকে, হার্টম্যান সলিউশন দিব। ঠিক আছে, খুব ভালো কথা। তারপরে আমাদের স্কিন টিউমারের একটা এখানে প্যারা আছে, যে স্কিন টিউমার। স্কিন টিউমারের ক্ষেত্রে আমি বলেছি যে একটা পেশেন্ট আমাদের কাছে যদি একটা আলসার নিয়ে আসে, বা আমরা যদি দেখি যে একটা আলসারেটেড এরিয়া, তো সেটা যখন আমি পরীক্ষা করি দেখি যে তার এজটা রোল ডিভার্টেড হয়ে আছে। রোল ডিভার্টেড এজ সাধারণত আমাদের একটা কার্সিনোমায় হয়। কোন কার্সিনোমায়? স্কোমা সেল কার্সিনোমা। কোন কার্সিনোমা? স্কোমা সেল কার্সিনোমা। এই স্কোমা সেল কার্সিনোমা যখন হয় তখন আমাদের অনেক সময় যখন সার্জারি করি তখন ক্লিয়ারেন্স মার্জিন সহ নিয়ে নিতে হয়, কারণ যেহেতু স্কোমা সেল কার্সিনোমা ম্যালিগনেন্ট এবং মেটাস্টেসিস করে, এজন্য একটা সেফ মার্জিন সহ ফেলে দিতে হয়। যদি আমাদের স্কোমা সেল কার্সিনোমার সাইজ ছোট হয়, <2 সেন্টিমিটার হয়, তাহলে 4 মিলিমিটার ক্লিয়ারেন্স রাখতে হয়। আর যদি সাইজ <2 সেন্টিমিটার হয় তাহলে কয় সেন্টিমিটার ক্লিয়ারেন্স রাখতে হয়? 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার। তাহলে কয় সেন্টিমিটার? 1 সেন্টিমিটার। তাহলে কয় সেন্টিমিটার? 1 সেন্টিমিটার। ঠিক আছে, খুবই ভালো। আচ্ছা, এই হ্যাঁ, ইথিক্যাল, প্রথমে কোনটা বললেন যে প্রথমে 2 সেন্টিমিটারের বেশি হলে 1 সেন্টিমিটার ক্লিয়ারেন্স রাখতে হয়, আর প্রথমে একটা কথা বলছিলেন বুঝিনি ভাই। মানে দুইটা ক্লিয়ারেন্সের কথা দুইটা বললেন না, দুই বলেছি সেন্টিমিটার 2 সেন্টিমিটারের যদি কম হয়, 2 সেন্টিমিটারের যদি কম হয় তাহলে হলো আমাদের 4 মিলিমিটার ক্লিয়ারেন্স মার্জিন। 4 মিলিমিটার, 4 মিলিমিটার, 4 মিলিমিটার। যদি স্কোমা সেলের সাইজ 2 সেন্টিমিটার কম হয় তাহলে 4 মিলিমিটার ক্লিয়ারেন্স মার্জিন, আর যদি 2 সেন্টিমিটার বেশি হয় তাহলে 1 সেন্টিমিটার ক্লিয়ারেন্স মার্জিন। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা। আর ইথিক্যাল প্র্যাকটিস আমি আবারও বলেছি যে আপনি ওইভাবেই সিদ্ধান্ত নিতে হবে। প্রশ্নগুলো কিন্তু আপনার খুবই কি বলে বিদঘুটে হবে স্বাভাবিকভাবে। ইন্টারন্যাশনালি যত ইথিক্যাল প্র্যাকটিসের প্রশ্ন হয়, একটু মানসিক দক্ষতা, যে আপনার কাছে একটা পেশেন্ট একটা বাচ্চাকে তার বাবা নিয়ে আসছে এবং তার বাবা এবং মা হলো সেপারেটেড, বাবা এবং মা হলো সেপারেটেড ওর আলাদা। তো বাবা বাচ্চাকে নিয়ে আসছে এবং বাচ্চার হলো, আপনি দেখতে পাচ্ছেন যে বাচ্চা হলো নিউমোথোরাক্সের বাচ্চা, প্রবাবিলি বাচ্চা হলো টেনশন নিউমোথোরাক্সের বাচ্চা। এখন আপনি কি সার্জারিতে যাবেন কি যাবেন না, চেস্ট টিউব দিবেন কি দিবেন না, কনসেন্ট নিবেন কি নিবেন না, এই জাতীয় প্রশ্ন আসবে। এরকম একটু ক্রিটিক্যাল প্রশ্ন আসবে, আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করে পরীক্ষা উত্তর দিয়ে দিবেন। এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই পেশেন্টের ক্ষেত্রে কি করবেন? চেস্ট টিউব দিবেন না মায়ের জন্য ওয়েট করবেন? দিয়ে দিব। দিব ভাইয়া। দিয়ে দিবেন। ওকে, ঠিক আছে। ওইটা পরীক্ষা হল পর্যন্ত মনে রাখতে হবে যে এই জাতীয় প্রশ্ন আসলে এইভাবে উত্তর দিতে হবে। আচ্ছা, এরপরে আমাদের যে বেসিক প্রশ্নগুলো আছে, ডিজিজ, সার্জিক্যাল ডিজিজগুলো সম্পর্কে আপনারা খুব স্পেসিফিক পড়াশোনা করবেন, 4টা থেকে 5টা লাইনের বেশি না। প্রতিটা টপিকসে যাবেন 4-5টা লাইন স্পেসিফিক। অ্যাকিউট কোলিসিস্টাইটিস কারণ কি, গলস্টোন, আমরা এটা কি দিয়ে আইডেন্টিফাই করি? পেশেন্টের একটা কলিকি অ্যাবডোমিনাল পেইন থাকে, পেইনটা টিপ অফ দ্য শোল্ডারে রেডিয়েট হয়। অ্যাকিউটের ক্ষেত্রে মারপিস সাইন পজিটিভ হবে। আর ইনভেস্টিগেশনের ক্ষেত্রে একটা আলট্রাসোনোগ্রাম করব।
সার্জারির ক্ষেত্রে আমরা এখানে কোলিসিস্টেক্টমি করব, ব্যাস এতটুকুই। প্রতিটা টপিক্সের ক্ষেত্রে এভাবে সিলেক্টিভ 5টা থেকে 6টা লাইন আপনাকে সিলেক্ট করে নিতে হবে, যেগুলা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যারা আমাদের সাথে ছিলেন তাদের তো ক্লাসে এগুলো বলা হয়েছে, বা যারা আছেন আপনারা মোটামুটি সবাই জ্ঞানী গুণী, আপনারা এটা ধরে ফেলতে পারবেন। তো এই হলো পড়াশোনা, আর আপনারা খুব ভালো উত্তর দিচ্ছেন, সুতরাং আপনাদের পড়া খুব ভালো আছে, তাতে কোনো সন্দেহ নাই। আর এরপরে আপনাদের যদি পড়তে গেলে, আবারও বলেছি, যদি পড়তে গেলে কখনো কোনো কিছু নিয়ে কোনো কনফিউশন হয়, সেক্ষেত্রে আমাদের একটু জানাইলে আমরা সলভ করে দিব ইনশাল্লাহ। তো যেহেতু আপনাদের পরীক্ষা সামনে, আর আমরা আজকে খুব বেশি আর টাইম নষ্ট করব না, আমাদের একটু জায়গা ছিল যে আপনাদেরকে আরেকটু একটু গাইড করে দেই, বা পরীক্ষা যেহেতু চলে আসতেছে আপনারা একটু কনফিডেন্ট হন, আপনারা যা পড়ছেন ভালোভাবে পড়ছেন, আর আমাদের সিলেবাস সলভ বইটাতে ফোকাস করেন। আর অনেকে এখনো প্রশ্ন করেন যে ভাই আমি এখন প্রিপারেশন শুরু করলে পারবো কিনা। আসলে বিসিএস পরীক্ষাটা পুরোটাই ভাগ্যের ব্যাপার। অবশ্যই পরিশ্রম গুরুত্বপূর্ণ, কিন্তু পুরোটাই ভাগ্যের ব্যাপার। আপনি পারবেন কি পারবেন না পরে চিন্তা করা যাবে, প্রিপারেশন নিতে থাকেন, যদি ভাগ্য ভালো থাকে আপনার হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ এখানে জেনারেল বলে একটা বিশাল অংশ আছে, যার বিশাল একটা অংশই হলো আপনার রেসিডুয়াল, যেটা হয়তো আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ধরেন আপনি এখন কাঁটাবন মোড় দিয়ে যাচ্ছেন জেনেসিস থেকে ক্লাস করে, আপনি হঠাৎ করে রাস্তা উল্টা পাশে দেখলেন লেখা আছে কেপিআই, এখন আপনারা দুইজন যাচ্ছেন, একজন খেয়াল করছেন এটা কেপিআই লেখা আছে, উনি বাসায় গিয়ে কেপিআই এর পূর্ণ রূপটা দেখে নিছেন। আরেকজন, আপনি দেখছেন কেপিআই কিন্তু আপনার মাথায় আর কেপিআই নাই, আপনি এটা দেখেন নাই, পরীক্ষা আসবে কেপিআই এর পূর্ণ রূপ কি। তো বিসিএস জিনিসটা প্র্যাকটিক্যালি এরকম। আপনি ওই রাস্তায় দাঁড়ায় যেই আপনি যখন রাস্তায় দাঁড়িয়ে কিছু ভাজা পোড়া খাচ্ছেন, ওইখানে যে পেপার আছে ওইখান থেকেও প্রশ্ন অনেক সময় কমন পড়ে যায়। সুতরাং আপনারা চেষ্টা করতে থাকেন সবাই, আর প্যানিক হওয়ার কিছু নাই, অবশ্যই আপনাদের ভালো হবে ইনশাল্লাহ। আলটিমেটলি যারা আপনারা লেগে আছেন তারা অবশ্যই এই জায়গাগুলোতে এগিয়ে থাকবেন, যেহেতু আপনারা পরিশ্রম করছেন, চেষ্টা করছেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।